এইরকম টাইপের একটা দশা হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেট। এটা খালি চোখে দেখা যায় না, সেই জন্য আমরা পোলার রিজনের আকাশেই এই লাইট দেখতে পাই। ওকে স্যার, এটা স্পেস স্টেশন থেকে ছবিটা নেওয়া, ঠিক আছে, ভিডিওটা করা হয়েছে। বা তোমার চিন্তা ভাবনা নিয়ে ভাবো যে তোমার চিন্তা ভাবনায় পজিটিভ নেগেটিভ দুরকম চিন্তা ভাবনাই আছে, যেটা একে অপরকে ব্যালেন্স করে রেখেছে। এবার তুমি যদি পজিটিভ চিন্তা মানে তুমি যদি নেগেটিভ চিন্তা ভাবনাকে আরো নাও, ওকে, পজিটিভ নেগেটিভ দুটোই সমান আছে, এবার তুমি কি করছো, শুধু নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে যাচ্ছ, তাহলে তোমার মধ্যে কি হবে, নেগেটিভিটি বেড়ে যাবে। তো সেম জিনিসটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে। দেখো এটা ধরো এটা হচ্ছে চার্জ পার্টিকেলের স্রোত যাচ্ছে, ঠিক আছে। এবার পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে দেখো ইন্টারাকশন করবে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখো, যখন আমি এই দিকে রেখেছিলাম তখন দেখো সে সিলিন্ড্রিক্যাল শেপ নিয়েছে, কিন্তু যখন অন্য দিকে রাখলাম অর্থাৎ অন্য পাত্রে রাখলাম তখন দেখো সে কনিক্যাল শেপ নিল। ঠিক এমন একটা মেটেরিয়াল তাকে এখানে লাগানোর ফলে সেই মেটেরিয়ালের পরে যখন সেই মেটেরিয়ালের উপরে যখন ইউভি লাইটটা পড়ছে সেটা হোয়াইট লাইটে কনভার্ট হয়ে যায়। দেখো তাহলে পদার্থ আমরা কাকে বলবো, যার মাস আছে, যে কিছুটা জায়গা দখল করে। এছাড়াও আমরা কি বলবো, যে পদার্থ মানে তাকে আমরা সেন্স দ্বারা ফিল করি, তাই তো। আমরা কঠিনকেও সেন্স দ্বারা ফিল করি। যদি কোনো গ্যাস থাকে, গ্যাসকে তো আমরা দেখতে পাচ্ছি না, তবে গ্যাসও তো, তারও তো গ্যাস কি, গ্যাসও কণা দিয়ে তৈরি, তার মানে তারও মাস আছে, গ্যাসও কিছুটা জায়গা দখল করে থাকে, তাই তো। তার মানে পদার্থ আমরা তাকে বলবো যার মাস আছে, যে কিছুটা জায়গা দখল করে, ওকে, এবং যাকে আমরা সেন্স দ্বারা ফিল করে থাকি, তাদেরকে আমরা বলবো হচ্ছে পদার্থ। এবার পদার্থ কি দিয়ে তৈরি, তো পদার্থ হচ্ছে ভীষণ ছোট ছোট কণা দিয়ে তৈরি, ওকে। সেই পদার্থের কণাগুলোকে আমরা, দেখো কি বললাম, পদার্থ কি দিয়ে তৈরি, পার্টিকেল, তাই তো, পার্টিকেল দিয়ে তৈরি বা কণা দিয়ে তৈরি। এই পার্টিকেল বা কণাকে আমরা অ্যাকচুয়ালি তিন ভাগে ভাগ করি, ঠিক আছে। যে কোনো পদার্থ কণা দিয়ে তৈরি, কণা মিন্স পার্টিকেল, পার্টিকেল মিন্স কণা, ঠিক। পার্টিকেল কত রকমের হয়, তিন রকমের। কি কি, একটা হচ্ছে অ্যাটম বা যাকে আমরা বলছি পরমাণু, একটা হচ্ছে মলিকিউল যাকে আমরা কি বলছি অণু, আরেকটা কি, আরেকটা হচ্ছে আয়ন। তো অ্যাটম কি, অ্যাটম মানে হচ্ছে পদার্থের সবচাইতে ছোট কণা যাকে আর ভাঙা যায় না, তাই তো। মানে সহজ উপায়ে ভাঙা যায় না, ভাঙা যায় না বলতে এটা ডাল্টন বলেছিল যে অ্যাটমকে আর ভাঙা যায় না, কিন্তু পরে গিয়ে জে জে থমসন প্রমাণ করে দেন যে অ্যাটমের মধ্যে থাকে সাব অ্যাটমিক পার্টিকেল ইলেকট্রন, অর্থাৎ অ্যাটমও আরও ছোটো ছোটো কণা দিয়ে তৈরি, অর্থাৎ অ্যাটমকে ভাঙা যায়। এটা পরে উনি প্রমাণ করেন। তো যাই হোক, নর্মালি কোনো ফিজিক্যাল মানে কোনো ফিজিক্যাল উপায়ের মাধ্যমে আমরা এর থেকে ছোট কণা আর পাবো না। তো পদার্থের সবচাইতে যে ছোট কণা তাকে আমরা বলছি হচ্ছে অ্যাটম বা পরমাণু। যেরকম অক্সিজেনের পরমাণু বললে আমরা শুধু ও কে লিখবো, ওকে। লোহার কণা বললে আমরা শুধু এফই কে বুঝবো। যদি অ্যালুমিনিয়ামের কণা বলা হয় তাহলে আমরা শুধু এল কে লিখবো, বোঝা গেল। নাইট্রোজেনের কণা মানে নাইট্রোজেনের অ্যাটম বলতে শুধু এন। কিন্তু যখনই একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে তখন আমরা কি লিখি N2। তো N2টা কি, দুই মানে একের বেশি পরমাণু দিয়ে তৈরি একটা কণা। এই N2টা কি, একের বেশি পরমাণু দিয়ে তৈরি একটা কণা, তাকে আমরা বলবো হচ্ছে মলিকিউল, ওকে। তার মানে দুই বা তার থেকে বেশি সংখ্যক পরমাণু দিয়ে যে কণাটা তৈরি হবে তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো হচ্ছে মলিকিউল। তার মানে মলিকিউল কি, মলিকিউল হচ্ছে কম্বিনেশন অফ অ্যাটম, অনেকগুলো অ্যাটম কেমিক্যাল বন্ডিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে যে কণাটা তৈরি করছে তাকে আমরা বলছি মলিকিউল। যেরকম আমরা যে জল পান করি, জলের কণা মানে কি, H2O কণা বলি, তাই তো। তো এটা তো একটা জলের সবচেয়ে ছোট কণা। তো এই কণাটাকে ভাঙলে আমরা ফার্দার কি কি পাচ্ছি, দেখো দুটো হাইড্রোজেনের অ্যাটম আর একটা অক্সিজেনের অ্যাটম, তার মানে তিনটে অ্যাটম মিলে এই কণাটা বানিয়েছে, তার মানে এটা কি, এটা একটা মলিকিউল, বোঝা গেল। আচ্ছা, আয়ন কি জিনিস আমরা পরে আসছি। এই অ্যাটম থেকেই তৈরি হবে আয়ন। একটা অ্যাটম যখন ইলেকট্রনকে ছেড়ে দেয় বা ইলেকট্রন গ্রহণ করে সেই ক্ষেত্রে সে আর পরমাণু থাকে না, সে তখন হয়ে যায় হচ্ছে আয়ন, ওকে। এটা তো আয়নে আমি একটু পরে আসছি, যখন আমরা সলিড লিকুইড গ্যাস পড়ে নেব তারপরে আমরা পড়বো হচ্ছে প্লাজমা স্টেট। সাধারণত পদার্থকে আমরা কি পাঁচটা দশাতে দেখে থাকি, তাই তো। মানে সাধারণত তিনটে দশায় দেখি, বাট আমাদের সিলেবাসে পাঁচখানা দশা আছে, সলিড লিকুইড গ্যাস, এছাড়াও দুটো দশায় এক্সট্রিম কন্ডিশনে এক্সিস্ট করে, যেরকম হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেট। সব ওয়ান বাই ওয়ান আমরা আজকে পড়বো। তো বেসিক্যালি আমরা এটা দেখলাম যে একটা পদার্থ ছোট ছোট কণা দিয়ে তৈরি, আর সেই কণাকে আমরা তিনটে পার্টে ভাগ করেছি। তো একটা লোহার দণ্ড মানে সেখানে শুধু অ্যাটমের মানে লোহারই অ্যাটম আছে, শুধু লোহার অ্যাটম দিয়ে তৈরি সেটা। একটা পাত্রে জল আছে, তার মানে সেখানে জলের মলিকিউল আছে, অসংখ্য জলের কণাগুলো কি এক একটা মলিকিউল, ঠিক। তার মানে অ্যাটম কি মলিকিউল কি আশা করি বোঝা গেছে। এবার আমরা দেখব যে পদার্থ, বলো বলো। হুম,
হাইড্রোজেন, একটা হাইড্রোজেন ওর মানে কি, ওটা একটা অ্যাটম, আরেকটা হাইড্রোজেন মানে ওটাও একটা অ্যাটম, আরেকটা অক্সিজেন মানে ওটাও একটা অ্যাটম, কিন্তু এই তিনটে অ্যাটম এক জায়গায় হয়ে কি বানালো, জলের কণা। তাহলে সেটা কি হবে, মলিকিউল। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি দেখলাম যে পার্টিকেল অফ ম্যাটার, পদার্থের যে কণাগুলো আছে তারা ভেরি ভেরি স্মল হয়, ভীষণই ছোট ছোট হয়, এবং এই কণাগুলোর মধ্যে গ্যাপ দেখা যায়। যে কোনো পদার্থ, সেই পদার্থ কি দিয়ে তৈরি, এরকম কণা দিয়ে তৈরি, তো এই কণাগুলোর মধ্যে একটা স্পেস দেখা যায়, এবং এই প্রত্যেকটা কণা একটা র্যান্ডাম মোশনে আছে, এবং প্রত্যেকটা কণার মধ্যে একটা আকর্ষণ বলও দেখা যায়। এবার দেখো, যে কোনো দুটো কণা তারা একে অপরকে একটা ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, সেই ফোর্সটার নাম হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক আকর্ষণ বল। বুঝতে পারলে? পদার্থের যে কোনো দুটো কণা, ওকে, বা প্রত্যেকটা কণা একে অপরকে একটা বল দিয়ে আকর্ষণ করে, সেটাকে বলছে আন্তঃআণবিক আকর্ষণ বল। বোঝা গেল? এবার দুটো কণার মধ্যে যদি আকর্ষণ বল বেশি হয় তাহলে কি হবে, কণাগুলো কাছাকাছি আসবে, অর্থাৎ কণাগুলোর মধ্যে গ্যাপ কমে যাবে। এই যে কণা দুটোর মধ্যে যে গ্যাপটা না বা স্পেসটা না, এটাকে আমরা বলি ইন্টারমলিকুলার স্পেস। বোঝা গেল? তার মানে আমরা এটুকু শিখলাম যে যে কোনো পদার্থ ছোট ছোট কণা দিয়ে তৈরি, কণাগুলোর মধ্যে একটা স্পেস আছে, গ্যাপ আছে, কণাগুলো র্যান্ডামলি ছোটাছুটি করছে। ওকে, র্যান্ডামলি বলবো না, কণাগুলো কনস্ট্যান্টলি মুভিং, মানে সবসময় মুভ করছে। এবার কিভাবে মুভ করছে সেটা আমরা দেখব পরে, যে সলিডের মধ্যে কণাগুলো কিভাবে মুভ করছে, সলিড থেকে যখন তরল হচ্ছে বা তরলের মধ্যে কণাগুলো বা লিকুইডের মধ্যে কণাগুলো কিভাবে মুভ করছে, বা গ্যাসের মধ্যে কণাগুলো কিভাবে মুভ করছে বা চলাচল করছে, সেগুলো আমরা পড়বো। তো আমরা আপাতত এটুকু শিখলাম যে পার্টিকেল অফ ম্যাটার হ্যাভ স্পেস বিটুইন দেম, আর পার্টিকেল অফ ম্যাটার আর কনস্ট্যান্টলি মুভিং, কন্টিনিউয়াসলি তারা মুভ করছে। তোমার মনে হতে পারে স্যার এই যে পেনটা, এটা তো একটা কঠিন, তো এর যে কণাগুলো আছে এটা কি মুভ করছে? একদম, এরা একটা ফিক্সড পজিশনে থেকে জাস্ট ভাইব্রেট করছে, তো সেটাও তো মুভমেন্ট, তাই না? তো তারা কনস্ট্যান্টলি মুভ করছে। এবার তুমি বলতে পারো যে স্যার এই যে পদার্থের কণাগুলো বলছেন যে আপনি মুভ করে, চলাচল করে, কনস্ট্যান্টলি ছোটাছুটি করছে, এই ছোটাছুটিটাকে বন্ধ করা যাবে না? একদম করা যাবে। এই ছোটাছুটিটা কেন? কারণ কণাগুলোর মধ্যে একটা থার্মাল এনার্জি আছে বলে। যখন ওই কণাগুলোর থেকে আমরা ওই তাপীয় বা থার্মাল এনার্জিকে কেড়ে নেব না, একদম কেড়ে নেব, কতটা কাটতে হবে? তো পদার্থ থেকে যখন আমি তাপকে কাটছি, কেড়ে নিচ্ছি, কি হবে, তার উষ্ণতা কমবে। তো কোনো বস্তুকে তুমি যদি হিট করতে থাকো না, তার হাই টেম্পারেচারে কোনো লিমিট নেই, যত খুশি তুমি তাকে হিট করতে পারো, মানে যত খুশি তুমি টেম্পারেচার বাড়াতে পারো। কিন্তু কোনো বস্তুকে ঠান্ডা করার একটা লিমিট আছে। যে কোনো পদার্থকে তুমি যদি ঠান্ডা করতে থাকো 0 ডিগ্রি মাইনাসে চলে গেলে, এই মাইনাসে যেতে যেতে যখন তুমি -273.15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পৌঁছাবে না, তখন দেখবে কণাগুলোর মধ্যে আর কোনো এনার্জি নেই, কণাগুলোর মধ্যে আর মুভমেন্ট নেই, এবং ওই কণাগুলোকে, যে একটা পদার্থ যে অনেকগুলো কণা দিয়ে তৈরি, সে কণাগুলোকে তুমি আর আলাদাও করতে পারবে না। তো কণাগুলোর মধ্যে যে মোশন বা মলিকুলার মোশন, সেটা এই টেম্পারেচারে এসে সিজড হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বোঝা গেল জিনিসটা? তাহলে এই টেম্পারেচারে যদি ওপরে থাকে কোনো বস্তু, ধরো একটা বস্তু, তার উষ্ণতা হচ্ছে -269 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এর থেকে উঁচুতে আছে, তো তখনও পদার্থের কণার মধ্যে সামান্য এনার্জি থাকবে, কণাগুলোর মধ্যে সামান্য ছোটাছুটি থাকবে। তার মানে কণাগুলোর যে ছোটাছুটি, দেখো ভালো করে, দুটো কণার মধ্যে আকর্ষণ বল আছে, যদি কণার নিজের কাছে যদি এনার্জি থাকে তাহলে ছোটাছুটি করবে, ছোটাছুটি করলে কি হবে, দুটো কণার মধ্যে একটা গড় দূরত্ব বেড়ে যাচ্ছে। কণাগুলোকে আমি যত এনার্জি দেবো কণাগুলো ছোটাছুটি আরও বাড়বে, ফলে গড় দূরত্ব আরও বেড়ে যাবে। তেমনি কণাগুলোর থেকে এনার্জি কেড়ে নিলে কণাগুলোর ছোটাছুটি কমবে, ফলে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা সেটা বেশি কাজ করবে, ফলে ওরা কাছাকাছি চলে আসবে। বিষয়টা বোঝা গেছে? তো আমরা এই জিনিসগুলোই পড়ছি। দেখো, পার্টিকেল অফ ম্যাটার আর অ্যাট্রাক্ট ইচ আদার। তো পদার্থ যে কণা দিয়ে তৈরি তাদের এই বৈশিষ্ট্যগুলো থাকে, যে কণাগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, কণাগুলো কনস্ট্যান্টলি মুভ করছে, কণাগুলোর মধ্যে একটা গ্যাপ দেখা যায়। ঠিক আছে, এই জিনিসগুলোই আমরা এতক্ষণ অবধি দেখলাম। এবার দেখো, আচ্ছা এবার একটা কথা তোমাদের এখনই বললাম আমি, যে কোনো একটা মলিকিউল বা অণু কি দিয়ে তৈরি? অসংখ্য পরমাণু বা কিছু সংখ্যক পরমাণু দিয়ে তৈরি হতে পারে, মানে 2 বা তার থেকে বেশি পরমাণু দিয়ে তৈরি। এই যে মলিকিউল,
কোনো একটা মলিকিউল সে কতগুলো পরমাণু দিয়ে তৈরি সেই সংখ্যাটাকে আমরা বলি অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি বা পারমাণবিকতা, বাংলায় কি বলা হয়? পারমাণবিকতা বা অ্যাটমিসিটি। যেরকম যেরকম H2SO4, সবাই চেনো এটাকে, সালফিউরিক অ্যাসিড। এর মধ্যে কতগুলো পরমাণু আছে বলো তো? কতগুলো পরমাণু আছে? 7টা। কেন? কারণ কি দেখো, দুটো হাইড্রোজেনের পরমাণু, একটা সালফারের পরমাণু আর 4টে অক্সিজেনের পরমাণু আছে। তাহলে টোটাল কতগুলো হলো? 7খানা পরমাণু নিয়ে তৈরি। তার মানে এই কণাটার অ্যাটমিসিটি হবে 7। বোঝা গেল? তেমনি জলের অ্যাটমিসিটি কত হবে? জলের কণার বা মলিকুলের 3 হবে। বুঝতে পেরেছো প্রত্যেকে অ্যাটমিসিটি বিষয়টা? ওকে, তো এখানে এই জিনিসগুলো দেওয়া আছে, নোটসও পেয়ে যাবে, ঠিক আছে? অ্যাটমিসিটি কি জিনিস? দ্য নাম্বার অফ অ্যাটম কনস্টিটিউটিং এ মলিকিউল ইজ কল্ড ইটস অ্যাটমিসিটি। ঠিক আছে, কোনো একটা মলিকিউল, ওকে, কোনো একটা মলিকিউল কতগুলো অ্যাটম দিয়ে কনস্টিটিউট হয়েছে বা তৈরি হয়েছে, সেই সংখ্যাটাকে বলছে অ্যাটমিসিটি। এবার দেখো, আমি তোমাদের বললাম যে যে কোনো পদার্থ বিভিন্ন স্টেটে এক্সিস্ট করে, তাই তো? সাধারণত আমরা দেখি যে একটা পদার্থ, সে যেরকম এই পেনটা এখন সলিড আকারে আছে, ঠিক? আমি একে যদি তরল আকারে পেতে চাই তাহলে কি করতে হবে? আমাকে এর উষ্ণতা বাড়াতে হবে, অর্থাৎ একে হিট করতে হবে। তখন এর কণাগুলোর মধ্যে ছোটাছুটি বাড়বে, তাই তো? ফলে আকর্ষণ বল যেটা কাজ করছিল সেটা কি হবে? সেটা কমে যাবে, ফলে কণাগুলো দূরে দূরে সরে যাবে। তখন কি হবে? তখন এটা লিকুইডে পরিণত হবে। তার মানে একটা পদার্থ সে যখন কঠিন, তার অ্যাকচুয়ালি উষ্ণতাটা কম আছে, তার উষ্ণতা যখনই বেশি হলো তার মানে তরল। তার মানে কোনো বস্তু তরল আকারে আছে মানে তার উষ্ণতা বা টেম্পারেচার বেশি। আবার সেই তরলটাকে যখন আমি ফার্দার হিট করব না, তখনই সেটা গ্যাস হবে। তার মানে এই পেনটাই আমি হিট করে একে তরল বানালাম, তরলের মধ্যে ওই হিট এনার্জিটা আছে। এই লিকুইড পেনটাকে যখন আমি আবার হিট করব, এটা বাষ্পে পরিণত হবে, তাই না? সেই বাষ্পর মধ্যে হিট এনার্জি আরও বেশি। তার মানে কোনো একটা পদার্থ সে সলিড না লিকুইড না গ্যাস, কোন স্টেটে থাকবে সেটা ডিসাইড করছে টেম্পারেচার, সে কোন উষ্ণতায় আছে। এছাড়াও আরও একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে প্রেশার। বাট প্রেশার নিয়ে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? চলো, তো আমাদের বলো, কেউ কিছু বলছো? দেখো, তো পদার্থকে আমরা সাধারণত 3টে অবস্থায় দেখে থাকি, সলিড, লিকুইড, গ্যাস, এই 3টে। এছাড়াও তোমাদের কি বললাম, কিছু এক্সট্রিম স্টেট হয়, যেরকম হচ্ছে প্লাজমা, বোস আইনস্টাইন কনডেনসেট, এই দুটোই আমাদেরকে আর জানতে হয়। এছাড়াও আরও স্টেট হয়, যেরকম হচ্ছে ফার্মিওনিক কনডেনসেট, ওকে। তারপরে দেখো হচ্ছে কোয়ার্ক, গ্লুয়ন, প্লাজমা, এগুলো আরও এক্সট্রিম কন্ডিশনে আমরা পাই, ওকে। চলো তাহলে আমরা 1 বাই 1 শুরু করি। প্রথমে আমরা সলিড, তারপরে লিকুইড, ওকে, গ্যাস, এদের সম্পর্কে একটু পড়ব। দেখো, ধরো একটা কঠিন, একটা লোহা, তো লোহার কণাগুলোর মধ্যে আকর্ষণ বল খুব বেশি, তাই লোহার কণাগুলো কি হবে? খুব কাছাকাছি থাকবে, তাই না? খুব কাছাকাছি থাকবে, কাছাকাছি আছে। কেন? কি এর কণাগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি। কেন বলছি? কারণ এটা কঠিন আকারে আছে, এটা সলিড আকারে আছে, তাই সলিড স্টেটে। তো এখনও কণাগুলো ঠিক তার এই পজিশনে থেকে কিন্তু মুভ করছে, ছোটাছুটি করছে, ওকে। তো এটা কি? এটা একটা সলিড। এই সলিড থেকে লিকুইড বানাতে গেলে কি করে? আমাকে হিট করি, তখন এটা কি হয়? লিকুইড হয়। লিকুইড, লিকুইডকে হিট করলে তারপরে কি পাই আমরা? গ্যাস বা ভেপার পাই, ওকে। তো সলিডের কি কি বৈশিষ্ট্য আছে? আমরা যদি বলি যে সলিডের কি কি বৈশিষ্ট্য আছে বলো, তাহলে তুমি কি বলবে? তোমরা ছোটবেলায় পড়েছো বইতে যে একটা কঠিন বা সলিডের নির্দিষ্ট আকার আছে, তাই তো? তরলের কোনো আকার নেই, তরলকে আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের শেপটা নেবে। গ্যাস সেম, গ্যাসকেও আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে, ঠিক আছে? তাহলে কঠিনের কেন নির্দিষ্ট শেপ আছে, এটা কোনোদিনও ভেবেছো যে কঠিনের শেপ কেন ফিক্সড? এই যে পেনটা, পেনটার এদিকটাই ছুঁচলো, এদিকটাই মোটা, কেন? কি কারণে? কেন এর মানে শেপটা ফিক্সড আছে? তার কারণ এর যে কণাগুলো আছে, কণাগুলোর পজিশন ফিক্সড। একদম এই ডগাতে যে কণাগুলো আছে, সেই কণাগুলো এখান থেকে মানে কখনো মুভ করে এদিকে যাচ্ছে না বা এদিকে যাচ্ছে না, সে তার ওই একই পজিশনে থেকে জাস্ট ভাইব্রেট করছে। তার মানে তার আলটিমেট যে গড় অবস্থা সেটা কিন্তু ফিক্সড।
তো কঠিনের আমরা কি বলবো যে ফিক্সড শেপ আছে। কেন ফিক্সড শেপ আছে? তার কারণ হচ্ছে কঠিনের কণাগুলোর পজিশন ফিক্সড। ওকে, পজিশন অফ পার্টিকেল অফ সলিড যাই হোক ইজ ফিক্সড। ওকে, কঠিনের কণাগুলোর পজিশন ফিক্স থাকার জন্য কঠিন একটা নির্দিষ্ট শেপে থাকে, কিন্তু লিকুইডের নো ফিক্সড শেপ। ওকে, ঠিক সেম জিনিসটা আমার ফলো হচ্ছে কার জন্য? গ্যাসের জন্য। গ্যাসেরও কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই। এবার আছি আমরা আয়তনে। তো আমরা পড়েছি বা জানি যে কঠিনের নির্দিষ্ট আয়তনও আছে, মানে এই পেনটা যতটা জায়গা দখল করা সে অতটাই জায়গা দখল করবে। একে যদি আমি কোনো একটা পাত্রে রাখি নিশ্চয়ই সে ওই পাত্রের জায়গা দখল করবে না, তাই না? ধরো এক সেকেন্ড, দেখো ধরো এটা একটা পাত্র, হ্যাঁ, এই পেনটাকে যদি আমি পাত্রের মধ্যে দিয়ে দিই তাহলে কি পেনটা গোটা পাত্র জুড়ে থাকবে? পাত্রের শেপটা কি নেবে? নেবে না নিশ্চয়ই, পেনটা নিজের শেপ নিয়ে এখানে থেকে যাবে। তার মানে কঠিনের নির্দিষ্ট মানে সরি, এই পেনটাকে যদি আমি এর মধ্যে দিই তো পেনটা যতটা জায়গা দখল করে ও তো অতটা জায়গা নিয়েই থাকে, নাকি পাত্রের মধ্যে দিলে পাত্রের জায়গাটাকে দখল করে? পাত্রের জায়গা তো দখল করে না, তাই না? দখল করে না তো। তার মানে কঠিনের ফিক্সড ভলিউম আছে। ওকে, এবং আমরা তরলের জন্য এটা পড়ি যে তরলেরও কিন্তু ফিক্সড ভলিউম আছে। ওকে, তাহলে কঠিন আর তরল এদের ভলিউম ফিক্সড। তাহলে ভলিউম বা কোনো একটা বস্তু কতটা জায়গা দখল করবে এটা ফিক্সড কেন? এটা কিসের ওপর নির্ভর করে? এটা নির্ভর করে এই কণাগুলোর মধ্যে গ্যাপের উপরে। যদি এই কণাগুলোর মধ্যে গ্যাপ বেড়ে যেত তাহলে নিশ্চয়ই বেশি জায়গা দখল করতো, তাই না? তাহলে কঠিনের যে কণাগুলো আছে তার মধ্যে গ্যাপ নিশ্চয়ই ফিক্সড আছে, গ্যাপটা বাড়ছে না। সেমভাবে তরলের ক্ষেত্রেও এই পাত্রে এই যে এখানে যে তরলটা আছে, এখানে তরলটার নিচে যতটা জায়গা দখল করে এই তরলটাকে যদি আমি মানে দেখো এই তরলটাকে তো এই পাত্রেও রাখা হয়েছে, তো তরলটা দেখো নিজে যতটা জায়গা দখল করে অতটাই জায়গা দখল করে আছে। পাত্রটা কিন্তু এতটা জায়গা দখল করে, এতটা, ঠিক। কিন্তু তরলটা কি পাত্রের সমান জায়গা দখল করেছে? করেনি তো। বা আমি যদি এটাকে এই তরলটুকুকে ধরো কোনো একটা এই চোঙের মধ্যে দিয়ে দিলাম, ওকে, বা আমি এটাকে উল্টে এরকম শঙ্কু আকৃতি করে দিলাম, তাহলে এখানেও যতটা জায়গা দখল করেছিল না, তুমি যদি এই জায়গাটাকে ক্যালকুলেট করো তুমি সেম স্পেস পাবে, আলাদা কোনো স্পেস পাবে না, বা স্পেসটা বাড়বেও না কমবেও না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখো, যখন আমি এই দিকে রেখেছিলাম তখন দেখো সে সিলিন্ড্রিক্যাল শেপ নিয়েছে, কিন্তু যখন অন্য দিকে রাখলাম অর্থাৎ অন্য পাত্রে রাখলাম তখন দেখো সে কনিক্যাল শেপ নিল। অর্থাৎ তরলের নির্দিষ্ট শেপ নেই, কিন্তু তরল যতটা জায়গা দখল করে সেটা ফিক্সড, অর্থাৎ ওর ভলিউমটা ফিক্সড আছে। বুঝতে পারলে জিনিসটা? তার মানে সলিডের ভলিউম ফিক্সড কেন? তার কারণ স্পেস বিটুইন দ্য পার্টিকেল ইজ ফিক্সড। ওকে, কণাগুলোর মধ্যে যে স্পেসটা আছে সেটা ফিক্সড। এটা সেমভাবে আমার লিকুইডের জন্য কিন্তু প্রযোজ্য, কারণ লিকুইডের কণাগুলোর মধ্যেও যে গ্যাপটা সেটা ফিক্স থাকে। লিকুইডের কণাগুলো ছোটাছুটি করছে ঠিকই, কিন্তু গ্যাপটা মেনটেন করে ওরা ছোটাছুটি করে, গ্যাপটা বেড়েও যায় না, গ্যাপটা কমেও যায় না, গ্যাপটা যা থাকার তাই থাকে। সেই জন্য কণাগুলো যেহেতু গ্যাপ ফিক্সড, তাই কণাগুলো যতটা জায়গা দখল করার অতটাই জায়গা দখল করে। বোঝা গেল? কিন্তু গ্যাসকে তুমি দেখো একটা ছোট কন্টেনারের মধ্যে, ধরো এরকম ছোট্ট কন্টেনারের মধ্যে তুমি গ্যাস রেখে দিয়েছো, হ্যাঁ, ধরো কালারফুল গ্যাস রেখেছো। তুমি যখনই এই পাত্রে দেখো, যখন গ্যাসটা এই পাত্রে আছে সে এই পাত্রের জায়গা নিয়েছে, কিন্তু যখনই গ্যাসটাকে তুমি কোনো একটা বড় পাত্রে ঢেলে দেবে না, তখন সে বড় পাত্র জুড়ে সব জায়গা জুড়ে সে বর্তমান থাকবে। অর্থাৎ পাত্রের আকারও দখল করলো, পাত্রটা যতটা জায়গা দখল করে আয়তন সেটাকেও দখল করলো, পাত্রের শেপটাকেও নিল, প্লাস পাত্রটা যতটা জায়গা দখল করে আছে অতটা জায়গা দখল করেই গ্যাসের কণাকে তুমি সব জায়গাতেই পাবে। তার মানে গ্যাসের নো ফিক্সড শেপ, কোনো ফিক্সড শেপ নেই। আরেকটা কি? নো ফিক্সড ভলিউম। ওকে, তার মানে গ্যাসের কণার কোনো ফিক্সড শেপ নেই এবং ফিক্সড ভলিউমও নেই।
এই বিষয়টা ছোট্ট বিষয় কিন্তু ক্লিয়ার হয়েছে কি আমাকে বলো। ওকে, এবার আর কি কি বৈশিষ্ট্য আছে? ভলিউম, আয়তন মানে কতটা জায়গা দখল করে, ঠিক আছে? কোনো একটা পদার্থ কতটা জায়গা দখল করে থাকে সেটা হচ্ছে ওর আয়তন বা ভলিউম। ওকে, তো সলিড যতটা জায়গা দখল করে অতটাই করে, কারণ কণাগুলো নিশ্চয়ই ছুটে পালিয়ে যায় না বা গ্যাপ বেড়ে যায় না, তাই না? তরলের ক্ষেত্রেও তাই হয়, কারণ তরলের ক্ষেত্রে কণাগুলোর মধ্যে তাও একটা আকর্ষণ বল কাজ করে। কঠিনের ক্ষেত্রে কি হয়, কণাগুলোর মধ্যে আকর্ষণ বল সবচাইতে বেশি, কারণ কঠিন মানে সে কম এনার্জি স্টেটে আছে, তার কাছে এনার্জি কম। কঠিন থেকে যখন তরল হতে গেলে তাকে এনার্জি দিতে হবে, আর যখন আমি এনার্জি দেব, এটা কি থার্মাল এনার্জি দিচ্ছি, থার্মাল এনার্জি দিলেই এই কণাগুলোর ছোটাছুটি বাড়বে, তার ফলে এর উষ্ণতাও বাড়বে। এনার্জি দিচ্ছি, উষ্ণতা তো বাড়ছে, তো উষ্ণতা বাড়ছে আমরা কি করে বুঝবো? কণাগুলোর মানে উষ্ণতা বাড়ছে তার মানেই কণাগুলোর মধ্যে ছোটাছুটিটা বাড়ছে, বুঝতে পারলে? বা কণাগুলোর মধ্যে গ্যাপটা বাড়ছে। এবার বাড়তে বাড়তে একটা লিমিট আছে, সেই লিমিট ক্রস করার পরে কি হবে, তখন সেটা লিকুইডের মতো হয়ে যাবে। দেখা গেল এই পদার্থের কণাগুলোর মধ্যে গ্যাপ এতটা থাকে, কিন্তু এই যখন লিকুইড হয় তখন কণাগুলোর মধ্যে গ্যাপ হয়তো একটু বেশি থাকবে, তখন সেটা লিকুইড। লিকুইডকে যখন আমি আরও এনার্জি দেবো, এই কণাগুলোকে যখন আরও এনার্জি দেবো, কণাগুলোর ছোটাছুটি আরও বাড়বে, তখন কণাগুলো ছোটাছুটি বাড়তে বাড়তে কী হবে, একটা সময় কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছিল না, ওটা প্রায় শেষ হয়ে যাবে, থাকবে খুব সামান্য, নেগলিজিবল। ওকে, খুব সামান্য পরিমাণ আকর্ষণ বল থাকবে, মানে অলমোস্ট ওরা প্রায় ফ্রি হয়ে যাবে। কিন্তু আমি পুরোপুরি ফ্রি বলতে পারবো না, ঠিক আছে? পুরোপুরি ফ্রি হয়ে যাওয়া মানে তারা হচ্ছে আদর্শ গ্যাস হয়ে গেল, মানে ওটা একটা আইডিয়াল কনসেপ্ট, আইডিয়াল গ্যাস বলি তখন আমরা সেটাকে। কিন্তু বাস্তবে যত গ্যাস আছে তার কণাগুলোর মধ্যে কিন্তু সামান্য আকর্ষণ বল কাজ করে, বোঝা গেল? তার মানে লিকুইড থেকে গ্যাস হলো, মানে গ্যাসের কণার কাছে এনার্জি প্রচুর বেশি, যে কারণে ওরা ছোটাছুটি প্রচুর বেশি করবে। আর এই যে ছোটাছুটির সাথে মানে গতি, ছোটাছুটি মানে কি গতি, গতির সাথে যুক্ত যে শক্তি বা এনার্জি তাকে বলা হয় কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তার মানে গ্যাসের কণাগুলোর গতি বা ভেলোসিটি প্রচণ্ড বেশি, যে কারণে গ্যাসের কণাগুলোর যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, সে কাইনেটিক এনার্জি কি হবে, ম্যাক্সিমাম। কাইনেটিক এনার্জি কি হবে গ্যাসের ক্ষেত্রে, ম্যাক্সিমাম হবে। আর সলিডের ক্ষেত্রে কি হবে, সলিডের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি মিনিমাম হবে, মিনিমাম। আর লিকুইড কি হবে, এদের দুইজনের মিডিলে পড়ে থাকবে। মানে সলিডের কণার মধ্যে গতি কম, তাই গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কম। সলিড থেকে তরল হলো মানে কণাগুলোর কাছে এনার্জি বেশি, তাই গতি বেশি, তাই গতিশক্তি সলিডের থেকে একটু বেশি এর মধ্যে, কিন্তু গ্যাসের থেকে কম। কারণ কি, লিকুইড থেকে গ্যাস হচ্ছে মানে সে আরও বেশি এনার্জি অ্যাবজর্ব করছে, তার মানে গ্যাসের কণার কাছে এনার্জি বেশি, তাই ছোটাছুটি বেশি, তাই আকর্ষণ বল কমে যাচ্ছে। তার মানে আমরা উল্টো দিক থেকে এটাও বলতে পারি, বলো। হুম, না না না, আকর্ষণ বল দ্বারা বাইন্ড, মানে দেখো সেটা তো আমার লিকুইডেরও থাকে না, কারণ লিকুইডের কণাগুলো প্রায় ফ্রিলি মুভ করে যাচ্ছে, কিন্তু কণাগুলোর মধ্যে একটা আকর্ষণ বল থাকার জন্য একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে ওরা ফ্রিলি মুভ করছে, বুঝেছো? কারণ দেখো এখন এই কণাগুলো কেউ ওপরে আছে কেউ নিচে আছে, তো কিন্তু যখন আমি উল্টে দেব বা যখন নাড়িয়ে দিচ্ছি, কণাগুলো তো এদিক ওদিক এদিক ওদিক আলাদা হয়ে যাচ্ছে না, ওরা একসাথেই আছে, বুঝতে পারলে জিনিসটা? দেখো যখন ঝাঁকিয়ে দিচ্ছে কি হচ্ছে, জল ওপরে উঠছে তো, কিন্তু এমন না যে একটা কণা উপরে উঠে গেল আর বাকি নিচে থেকে গেল, ওরা একই সাথে আছে, দলবদ্ধভাবে আছে, মানে কণাগুলোর মধ্যে আকর্ষণ বল আছে, বুঝতে পারলে জিনিসটা? ওকে, তাহলে সলিড, বলো। প্লাজমা, বোস, আইনস্টাইন কনডেনসেট। হুম, দেখো প্লাজমা স্টেটে অ্যাকচুয়ালি ওটার কণা হিসাবে মানে আমি ওদেরকে মানে ওটা যেহেতু এক্সট্রিম কন্ডিশনে, তো প্লাজমার ক্ষেত্রে তুমি বলতে পারো ওটা ভীষণ সুপার এনার্জেটিক স্টেট, তো এনার্জি বেশি বলতে গেলে আমি প্লাজমার ক্ষেত্রেই বলবো, ঠিক আছে? কিন্তু আমরা যখন সলিড লিকুইড গ্যাসের মধ্যে তুলনা করব তখন আমাকে বলতে হবে গ্যাসের কণার মধ্যে এনার্জি সবচাইতে বেশি, গতিশক্তি সবচাইতে বেশি, বুঝতে পেরেছো?
ওকে, ওটা একটা সুপার এনার্জেটিক স্টেট অবশ্যই, বাট ওখানে একটা আয়ন ফর্ম করছে, আমি তোমাদের বোঝাবো যখন তখন বুঝতে পারবে, ঠিক আছে? আসছি ওটাতে আমি একটু পরে আসছি। আমাকে বলো এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিনা, ছোট ছোট বিষয়গুলো। তাহলে আমি কি বলতে পারি যে সলিডের কণাগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা সবচাইতে বেশি, আর গ্যাসের কণার মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সবচাইতে কম। অ্যাট্রাকশন কম, সেই জন্য অপোজিট আমি কি বলতে পারি, ওর গতিশক্তি বেশি। অ্যাট্রাকশন কম বলেই তো বেশি জোরে ছোটাছুটি করছে, অর্থাৎ ওর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বেশি। বুঝতে পেরেছো? তাহলে মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তো। এবার আর দু একটা ছোট্ট জিনিস বলবো। দেখো, একটা কঠিনকে আমি যদি কোনো কন্টেনারে ভরে দিই, এই কঠিনটা বা সলিডটা টোটাল পাত্র জুড়ে থাকে না, যেটা আমি আগেও বললাম। তরলকেও যদি আমি এই পাত্রের মধ্যে ঢালি, যেরকম এখানে তরল আছে, কিন্তু তরলটা কি গোটা পাত্র জুড়ে আছে? নেই। কিন্তু যদি আমি গ্যাসকে যে কোনো কন্টেনারের মধ্যে যদি আমি গ্যাসকে ঢেলে দিই না, তো গ্যাস টোটাল কন্টেনারকে ভর্তি করে, টোটাল কন্টেনারকে ফিল করে। বোঝা গেল বিষয়টা? পুরো কন্টেনার জুড়ে বজায় থাকে, ঠিক আছে, গ্যাস। এই বৈশিষ্ট্যগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। সলিড হ্যাভ, আচ্ছা, ফলোয়িং ক্যারেক্টারিস্টিক, যেরকম দেখো, সলিড হ্যাভ এ ফিক্সড শেপ অ্যান্ড ফিক্সড ভলিউম। সলিডকে আমরা বেশি কম্প্রেস করতে পারি কি? বেশি কম্প্রেস করতে পারি না। ক্যান নট বি কম্প্রেসড মাচ। তারপর দেখো লেখা আছে সলিড হ্যাভ হাই ডেন্সিটি। যেহেতু কণাগুলোর মধ্যে আকর্ষণ বল খুব বেশি, কণাগুলো খুব কাছাকাছি থাকে, কাছাকাছি থাকা মানে কি ঘনত্ব বেশি, তাই লেখা আছে হাই ডেন্সিটি। যে কারণে তারা হেভি, কারণ অল্প জায়গার মধ্যে অনেকগুলো সলিডের কণা থাকে, বাট ওই সেম জায়গার মধ্যে গ্যাসের কণা কম থাকে বা তরলের কণা কম থাকে, যে কারণে কঠিন বা সলিডগুলো কি হয়, একটু হেভি হয়। ওকে, সলিড ডু নট ফিল দেয়ার কন্টেনার কমপ্লিটলি। কোনো কঠিনকে যদি আমি কোনো কন্টেনারে রাখি, পাত্রে রাখি, সেই পাত্রকে পুরোপুরিভাবে ভর্তি করে দেয় না, ঠিক আছে। সলিড ডু নট ফ্লো, সলিড ফ্লোও করে না। ওকে, ইন্টারমলিকুলার স্পেস ইন বিটুইন দি কনস্টিটুয়েন্ট পার্টিকেলস অফ সলিড ইজ স্মল। কণাগুলোর মধ্যে যে গ্যাপ সেটা স্মল, এবং ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে সবচাইতে বেশি বা স্ট্রং। ওকে, বিকজ অফ দিস ফোর্স সলিডস আর হাইলি ডেন্স। এই ইন্টারমলিকুলার ফোর্সের জন্যই কণাগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি হয়, মানে ওটাই আকর্ষণ বল বেশি, যে কারণে কণাগুলো কাছাকাছি থাকে, ডেন্সিটি বেশি। যে কারণে সলিডকে যখন আমি মেল্ট করাবো, মেল্ট করানো মানে কি, গলানো তো, সলিড থেকে লিকুইড করাতো, তো লিকুইড করতে গেলে কণাগুলোর মধ্যে গ্যাপটাকে বাড়াতে হবে, তাই না? তো যেহেতু আকর্ষণ বল বেশি, তাই গ্যাপটাকে বাড়াতে গেলে আমাকে একটু বেশি এনার্জি বা তাপ দিতে হবে, অর্থাৎ সে অনেকটা বেশি উষ্ণতায় গলবে বা মেল্ট হবে, অর্থাৎ তার মেল্টিং পয়েন্টও বেশি হয়। যে কোনো কঠিনের মেল্টিং পয়েন্ট সাধারণত সেই পদার্থটার মানে কঠিন অবস্থায় আছে, মানে তার, এবং সরি, যেরকম আমি তোমাকে বলছি, ধরো এটা, ধরো লোহা, আয়রন, ওকে, আর ধরো বরফ। তো বরফের কণার মধ্যে আকর্ষণ বল খুব বেশি নয়, যে কারণে বরফকে 0 ডিগ্রি সমান যদি তাপ দিই না, মানে 0 ডিগ্রি উষ্ণতা অবধি যদি আমি ওকে তাপ দিই, তো দেখবো সলিডটা বা এই বরফটা গলে গেছে, অর্থাৎ মেল্ট হয়ে গেছে, অর্থাৎ এর গলনাঙ্ক 0 ডিগ্রি বলছি তো, কিন্তু আয়রনের গলনাঙ্ক কত, 1430 ডিগ্রি মতো রাফলি। ওকে, তার মানে আয়রনের কণার মধ্যে আকর্ষণ বলের স্ট্রেংথ প্রচণ্ড বেশি, যে কারণে ওর কণাগুলোকে সরিয়ে লিকুইডের কণা করতে গেলে আমাকে অনেক বেশি তাপ দিতে হচ্ছে। তো এই যে মেল্টিং পয়েন্ট না, এই মেল্টিং পয়েন্ট থেকে বোঝা যায় যে সেই কঠিনটার কণাগুলোর মধ্যে আকর্ষণ বলের স্ট্রেংথ কত। বুঝলে, যে সলিডের মেল্টিং পয়েন্ট কম, তার মানে কণাগুলোর মধ্যে আকর্ষণ বলের স্ট্রেংথ কম। যার মেল্টিং পয়েন্ট বেশি, তার কণাগুলোর মধ্যে আকর্ষণ বলের যে স্ট্রেংথ সেটা অনেক বেশি, তাকে দূরে সরাতে গেলে অনেক এনার্জি দিতে হবে, যে কণাগুলো তখন এতটা এনার্জি পেয়ে গেছে যে এতটা ছোটাছুটি করবে যে তখন ওরা একে অপরের থেকে দূরে সরতে পারবে। বুঝতে পারলে জিনিসটা? এবার দেখো, কঠিনকে আমরা দুভাগে ভাগ করি, ঠিক আছে। সলিড স্টেটকে আমরা দুটো পার্টে ভাগ করি। কঠিন দু রকমের হয়, একটাকে বলি আমরা ক্রিস্টালাইন সলিড, মানে নিয়তকার, যাদের নির্দিষ্ট আকার আছে, ক্রিস্টাল ফর্ম করে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে অ্যামরফাস সলিড, যাদের নির্দিষ্ট কোনো আকার নেই, সলিড উইথাউট ফর্ম, যাদের নির্দিষ্ট কোনো শেপ হয় না। তো এই ক্রিস্টালাইন সলিডের মধ্যে দেখো, এটাও সলিড, এটাও সলিড, তাই তো, কণাগুলোর মধ্যে আকর্ষণ বল দুটোরই বেশি। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে
কণাগুলোর যে অ্যারেঞ্জমেন্ট বা কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা ওই ক্রিস্টালের লং রেঞ্জ জুড়ে মেনটেন আছে কিনা। অর্থাৎ ধরো একটা পদার্থ, হ্যাঁ, ধরো এই পদার্থটা এই অ্যাটম দিয়ে তৈরি, সব ওপরে ওপরে ওপরে, মানে একটা অ্যাটমের একটা লেয়ার আছে, তার নিচে অ্যাটমের আরেকটা লেয়ার, তার নিচে অ্যাটমের আরেকটা লেয়ার। তো এই যে অ্যাটমের এই যে ওয়ান অ্যাটম থিকনেসের যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা বলছি ক্রিস্টাল। ওকে, তো ধরো ওই একটা ক্রিস্টালে এই অ্যাটমগুলো এইভাবে সেজে আছে। তো প্রতি দুটো কণার মধ্যে যে গ্যাপ, দেখো প্রতি দুটো কণার মধ্যে যে গ্যাপ সেটা লং রেঞ্জ জুড়ে একই আছে, একই। এই গ্যাপটা কি আকর্ষণ বলের উপর ডিপেন্ড করে? তো তার মানে আকর্ষণ বলটাও একই আছে, বা আমি বলতে পারি কণাগুলোর মধ্যে যে গ্যাপটা একই আছে। এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট তাকে আমরা বলি হচ্ছে রেগুলার অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ ক্রিস্টালের মধ্যে কণাগুলো লং রেঞ্জ জুড়ে তার যে অ্যারেঞ্জমেন্ট বা রেগুলারিটি সেটাকে মেনটেন রেখেছে। কিন্তু অ্যামরফাস সলিডের ক্ষেত্রে কি হয়, এই কণাগুলোর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা প্রথমের দিকে মেনটেন থাকে, বাট তারপরে এরকম র্যান্ডাম হয়ে যায়। ঠিক আছে, র্যান্ডাম হয়ে যায়, মানে একই রকম গ্যাপ বা একই রকম স্পেস থাকে না, যে কারণে অ্যামরফাস সলিডের কোনো নির্দিষ্ট শেপ হয় না। বুঝতে পারলে? প্রপার কোনো শেপ হয় না, ওর ক্রিস্টালে কোনো শেপ হয় না। কিন্তু যারা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, তাদের দেখো একদম, মানে এরাই অ্যাকচুয়ালি হচ্ছে ট্রু সলিড, এবং এদেরকে ট্রু সলিডই বলে। দেখো এখানে লেখা আছে, ঠিক আছে, দে আর রিগার্ডেড অ্যাজ এ ট্রু সলিড। এক্সাম্পল বললে কি বলবো, যে কোনো মেটাল ট্রু সলিড। তাই বলে মার্কারিকে আমরা রুম টেম্পারেচারে বলো, ওটাকে আমরা লিকুইড স্টেটে পাই, তাই না? তো মার্কারি বাদ দিয়ে আমি বলবো এখানে, তবে মার্কারিকে যদি আমি তার মেল্টিং পয়েন্টের নিচে নিয়ে চলে যাই, তখন সে আবার ট্রু সলিড হয়ে যাবে। ওকে, প্রকৃত সলিড হয়ে যাবে। ডায়মন্ড একটা ট্রু সলিড। ওকে, গ্রাফাইট বা মার্বেল, ওকে, এরা সবাই হচ্ছে ক্রিস্টালাইন টাইপের সলিড। দেখো এখানে লেখা আছে, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য পার্টিকেল ইজ রেগুলার ফর লং রেঞ্জ। ওকে, তাদেরকে আমরা বলবো ক্রিস্টালাইন সলিড। আর যাদের ক্ষেত্রে দেখো অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেল ইন অ্যামরফাস সলিড ইজ রেগুলার ফর শর্ট রেঞ্জ। শর্ট রেঞ্জের জন্য রেগুলার, কিন্তু যখনই লং রেঞ্জে আমি ভাবছি তখনই কিন্তু সেটা ইররেগুলার হয়ে যাবে। বুঝতে পেরেছ? ক্লিয়ার আশা করি। এই দেখো এই একটা ক্রিস্টালে দেখো এখানে কণাগুলোর মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট বা গ্যাপ, এটা দেখো পুরো লং রেঞ্জ জুড়ে মেনটেন আছে, মানে দূরত্ব। ওকে, লং রেঞ্জ জুড়ে দেখো একই রকম আছে, বাট এই ক্ষেত্রে একই রকম নেই। যেরকম এই ছবিটাই তোমাকে দেখাচ্ছি, দেখো এখানে দেখো প্রত্যেকটা কণার মধ্যে গ্যাপ একই রকম আছে, তো একই রকম আছে তো এখানে। কিন্তু এইখানে দেখো এই কাছাকাছি কণাগুলোর মধ্যে গ্যাপ মোটামুটি একই রকম, বাট একটু দূরে গেলে দেখো গ্যাপ বেশি। দেখতে পাচ্ছ মিডিলে গ্যাপ বেশি আছে। ওকে, অ্যারেঞ্জমেন্টটা প্রপার নেই, রেগুলার নেই। শর্ট রেঞ্জের জন্য মেনটেন থাকছে, কিন্তু লং রেঞ্জে গেলে পরে দেখো মেনটেন নেই অ্যারেঞ্জমেন্টটা বা স্পেসটা। বুঝতে পারলে? ওকে, এবার দেখো হচ্ছে লিকুইড স্টেট। ওকে, তো লিকুইড সম্পর্কে তো আমরা অলরেডি পড়ে নিয়েছি যে লিকুইড হ্যাভ এ ফিক্সড ভলিউম বাট দে হ্যাভ নো ফিক্সড শেপ, তাদের কোনো ফিক্সড শেপ নেই, এটা তো পড়লাম। তাদের ভলিউমটা ফিক্সড। একটা তরল, না গ্লাসের, ওর তো এই দেখো ওই বাইরে থেকে দেওয়া শেপ দেখতে গেলে তো অনেকেরই থাকে, ঠিক আছে, প্লাস্টিকেরও তো শেপ আছে, এটা কি শেপ নেই? শেপ আছে তো, কিন্তু যখন আমরা ক্রিস্টাল লেভেলে দেখবো এর কোনো প্রপার শেপ নেই ক্রিস্টালের, ঠিক আছে। যেরকম ডায়মন্ডের মধ্যে কার্বনগুলো একটা ইউনিট সেল ফর্ম করে, মানে অনেকগুলো কার্বন অ্যাটম মিলে একটা ইউনিট সেল, ওই ইউনিট সেলগুলো রিপিট করে। ওকে, মানে ওইগুলো ওয়ান কাইন্ড অফ ক্রিস্টালের মতো বলতে পারো। তো যে ইউনিট সেলের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট সেটাকে দেখা হয়। বুঝতে পেরেছো? সেটা ফিক্স থাকে না। আচ্ছা, এখানে তুমি একটা বললে, এখানে আমি দুটো পয়েন্ট মিস করে গেছি। অ্যামরফাস সলিডকে বলা হয় সিউডো সলিড, মানে সলিডের ছদ্মবেশ নিয়ে আছে। বুঝতে পারলে? এরা প্রকৃত সলিড নয়। বা সুপার কুলড লিকুইড, যে লিকুইড সে সুপার কুলড স্টেটে আছে, ঠিক আছে, এরকম টাইপের। যেরকম দেখবে যে গ্লাস, রাবার, চক, প্লাস্টিক, এরা সবাই হচ্ছে অ্যামরফাস টাইপের সলিড। যেরকম তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে যে গ্লাস কি বা নিচের কোনটিকে সুপার কুলড লিকুইড বলা হয়, তো
তো তুমি আনসার করবে হচ্ছে গ্লাসকে বলা হয়, বুঝলে? ওকে, তারপর দেখো লিকুইড ক্যান টেক দ্য শেপ অফ দ্য ভেসেল। আমি লিকুইডকে যে ভেসেলে রাখছি, যেরকম এখানে সিলিন্ড্রিক্যাল বোতলের মধ্যে রেখেছি, তো লিকুইডটা দেখো সিলিন্ডারের মতোই শেপ নিয়েছে। আমি যখন শঙ্কু আকৃতির ভেসেলে রাখছি বা পাত্রে রাখছি তখন শঙ্কু আকৃতির শেপ নিচ্ছে, কিন্তু ও যতটা জায়গা দখল করার ততটাই দখল করে, তাই ভলিউমটা ফিক্সড কিন্তু নো ফিক্স শেপ, শেপটা ফিক্স নয়। তেমনি লিকুইডকে আমরা জলকে বা যে কোনো তরলকে বেশি কম্প্রেস করতে পারি কি? পারি না। ওকে, লিকুইড হ্যাভ মডারেট টু হাই ডেন্সিটি। একদম, কিছু লিকুইড আছে যাদের কাছে কণাগুলো খুব কাছাকাছি থাকে, মানে এখানে আরও মানে অনেক টাইপের ভাগ আছে, অত কিছু আমাদের ডিটেলে জানতে হবে না, নর্মালি বেসিক পয়েন্টগুলো আমরা প্রত্যেকেই জানি। লিকুইড ডু নট ফিল দেয়ার কন্টেনার কমপ্লিটলি। লিকুইডকে আমরা যে পাত্রে রাখবো সে পাত্রকেও পুরোপুরি ভর্তি করে না, এটাও আমরা দেখে নিয়েছি, তাই না? তো লিকুইড জেনারেলি ফ্লো, লিকুইড ইজিলি ফ্লো করতে পারে, ঠিক আছে? গ্যাস, গ্যাসের সম্পর্কে তো বললামই, সেম পয়েন্ট দেখো, গ্যাস হ্যাভ নাইদার এ ফিক্স শেপ নর এ ফিক্স ভলিউম। গ্যাসের না ফিক্স শেপ আছে না ফিক্স ভলিউম আছে, ওকে যে পাত্রে রাখবো সেই পাত্রের শেপ এবং সেই পাত্রের যে আয়তন, আয়তন আর শেপ পাত্রের অকুপাই করে, যে পাত্রে রাখবো সেই পাত্র অকুপাই করবে, ঠিক আছে? গ্যাসকে আমরা ইজিলি কম্প্রেস করতে পারি, কারণ গ্যাসের কণাগুলো র্যান্ডামলি ছোটাছুটি করছে, মানে কণাগুলোর মধ্যে গ্যাপ অনেক বেশি, তাই আমি কম্প্রেস করে খুব কাছাকাছি আনতে পারবো, বুঝতে পেরেছো? গ্যাস হ্যাভ ভেরি লো ডেন্সিটি, গ্যাসের ডেন্সিটি খুব কম, এই জিনিসগুলো, ঠিক আছে? গ্যাস ফিল দেয়ার কন্টেনার কমপ্লিটলি, গ্যাস ফ্লো ইজিলি। 1 মিনিট একটু দাঁড়াও তো, ঠান্ডা লাগছে ভীষণ। দেখো, তো সলিড লিকুইড গ্যাস এই বেসিক জায়গাগুলো তো আমরা পড়ে নিলাম। এবার এখানে তোমাদের মাথায় কিছু প্রশ্ন আসতে পারে যে স্যার কঠিনের কণাগুলো তো আপনি বললেন, কঠিন মানে কণাগুলোর মধ্যে গ্যাপ কম, তরল মানে কণাগুলোর মধ্যে গ্যাপ আরেকটু বেশি, গ্যাস মানে কণাগুলোর মধ্যে গ্যাপ সেরকম নেই, তাই না? তাহলে কি স্যার আপনি বললেন যে গ্যাসকে তো আমরা কম্প্রেস করতে পারবো, তাহলে এই 4টে কণাকে কম্প্রেস করে আমি এই তরলের কণার মতো এদেরকে তো কাছাকাছি আনতে পারি, আনতে পারি না? তাহলে কি ওটা তরল হয়ে যাবে? তাহলে কি ওটা তরল হয়ে যাবে? তরল হতে পারে আবার নাও হতে পারে, সেটা ডিপেন্ড করছে কিসের উপর ডিপেন্ড করছে। তো দেখো আমরা দুটো জিনিস বুঝি, একটা হচ্ছে গ্যাস আরেকটা হচ্ছে ভেপার। ভেপার, এই গ্যাস আর ভেপারের মধ্যে একটা সামান্য পার্থক্য আছে। জলকে মানে জল তো তরল, ওকে যখন তুমি হিট করছো ও ইনিশিয়ালি যেটা তৈরি হচ্ছে মানে ও ফুটে গিয়ে যেটা তৈরি করছে ওটাকে কি বলি আমরা? বাষ্প, বা ওটাকে আমরা ভেপার বলি, ঠিক? তো ভেপারের কণা যদি হয় তাকে তুমি চাপ দিয়ে কাছাকাছি আনলে পারে, কণাগুলোকে কাছাকাছি চাপ দিয়ে আনতে পারলে ও তরল হয়ে যাবে। এবার ওই ভেপারকেও হিট করতে থাকলে ভেপার একটা টেম্পারেচারের পরে গিয়ে ও গ্যাসে কনভার্ট হয়। ওই যে টেম্পারেচারে পরে গিয়ে গ্যাসে কনভার্ট হলো, ওই টেম্পারেচারটাকে আমরা বলি ক্রিটিক্যাল টেম্পারেচার। তো কথাটা বুঝতে পারলে? ধরো এখানে একটা ভেপার আছে, ভেপারটা এখন 150 ডিগ্রিতে ভেপারটা আছে, হ্যাঁ, আমি একে হিট করছি, হিট করতে করতে দেখা গেল 180 ডিগ্রিতে পৌঁছালো, তারপরে এই ভেপারে কণাগুলো তখন গ্যাসে পরিণত হলো। তার মানে এই পদার্থের জন্য এটা হচ্ছে এই 180 ডিগ্রিটা হচ্ছে ওর ক্রিটিক্যাল টেম্পারেচার। তো ক্রিটিক্যাল টেম্পারেচারের ওপরে যদি থাকে তার মানে ও গ্যাস, তাকে তুমি চাপ দিয়ে যতই কাছে আনো না কেন ও কিন্তু তরল হবে না। তো তুমি তাকে চাপ দিয়ে কাছে আনতে হবে, প্লাস তার থেকে টেম্পারেচারকে কমাতে হবে, উষ্ণতাকে কমাতে হবে। উষ্ণতা কমাতে কমাতে যখন তুমি এই 180 ডিগ্রির নিচে চলে যাবে না, ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যাচিভ করে নেবে যখন, তখনই ওটা তরল হবে, আদারওয়াইজ ওটা তরল হবে না। বুঝতে পারলে জিনিসটা? এটা থেকেও তোমাদের প্রশ্ন আসে। হুম হুম
হ্যাঁ, এইবার এই টেম্পারেচারটা সবার জন্য নয়, মানে প্রত্যেকটা গ্যাস যেরকম কার্বন ডাইঅক্সাইডের জন্য আলাদা ক্রিটিক্যাল টেম্পারেচার, এই টেম্পারেচারটাকে আমরা বলছি ক্রিটিক্যাল টেম্পারেচার। যে টেম্পারেচারের ওপরে থাকলেও গ্যাস আর যে টেম্পারেচারের নিচে থাকলেও ভেপার, ঠিক ওই যে টেম্পারেচারের যে ব্যারিয়ারটা বা যেটা একটা বাউন্ডারি তৈরি করছে, ওটাকে বলছি আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার। বুঝতে পেরেছো? হ্যাঁ, ভেপারে আসবে কিন্তু তরল তো হবে না। তাহলে তরল হবে, আমি তো ওটাই বলছি। দেখো একটা গ্যাস আছে, হ্যাঁ, গ্যাসকে তুমি ধরো চাপ দিয়ে কাছাকাছি আনছো, তাহলে কি তরল হবে? হবে না, তোমাকে টেম্পারেচার কমাতে হবে, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে আনতে হবে। কারণ ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে আনলেও ভেপার হয়ে যাবে, তখন ও কিন্তু তরলে পরিণত হবে। বোঝা গেল? বা নর্মালি গ্যাসকে যখন তুমি চাপ দিয়ে কাছাকাছি আনবে তখনও ওর একটা উষ্ণতা বেড়ে যায়, তো সেই জন্য আরও তোমাকে হিট মানে এনার্জি কেড়ে নিতে হবে, এনার্জি কেড়ে নিতে হবে, তবেই ও তরল হবে। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, ক্রিটিক্যাল টেম্পারেচারটা মনে রাখবে, হ্যাঁ, ইম্পর্টেন্ট। হ্যাঁ, একদম। তারপরে তুমি সেটাকে চাপ দিয়ে লিকুইড বানাতে পারো। ওকে, তো এই বিষয়গুলো আমরা পড়ে নিয়েছি। এবার আমরা শুরু করব হচ্ছে প্লাজমা, প্লাজমা স্টেট। সলিড লিকুইড গ্যাস আমাদের খতম। চলো দেখো, প্লাজমা স্টেট প্রথম কে আইডেন্টিফাই করেন? উইলিয়াম ক্রুগ বলে একজন বিজ্ঞানী, আছে স্লাইডে। প্লাজমা, প্লাজমাকে কি বলা হয়? ফোর্থ স্টেট অফ ম্যাটার, ফোর্থ স্টেট অফ ম্যাটার, পদার্থের চতুর্থ দশা বলা হয়। ঠিক আছে, সলিড ছিল, সলিডকে হিট করলাম, কি হলো? ওটা লিকুইড হলো, লিকুইডকে হিট করলাম, কি হলো? গ্যাস হলো। এবার ওই গ্যাসকে যখন আমি হিট করব না, তখন গ্যাসের অ্যাটম, মানে গ্যাসের অ্যাটম থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে চলে আসবে। দেখো আমি তোমাদের বলেছিলাম না যে আয়ন কি জিনিস বুঝতে হবে আমাদের। পার্টিকেল তিন রকমের, অ্যাটম, মলিকিউল আর আয়ন। তো দেখো আমরা প্রথমে বুঝবো হচ্ছে অ্যাটম কি। অ্যাটম, তো আমরা জানি প্রত্যেকটা পদার্থ ছোট কণা দিয়ে তৈরি, তাকে আমরা বলি অ্যাটম। আর একটা অ্যাটমের মধ্যে কি কি কণা থাকে? নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন কণা থাকে। যেখানে প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, আর নিউট্রনের চার্জ হচ্ছে নিস্তড়িত, ওর কোনো চার্জ নেই, ওটা একটা নিস্তড়িত কণা। এবার একটা অ্যাটমের কেন্দ্রে কি থাকে? নিউট্রন আর প্রোটন কণা থাকে। তাহলে কেন্দ্রে নিউট্রনের তো কোনো চার্জ নেই, প্রোটনের চার্জ পজিটিভ, তার মানে কেন্দ্রটা কি হবে? পজিটিভলি চার্জ হবে, ঠিক। আর বাইরে কি ঘুরে বেড়াচ্ছে? ইলেকট্রন। আচ্ছা, কোনো পদার্থকে হাত দিলে কি আমরা নর্মালি শক খাই? শক খাই না তো। তার মানে তার মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। এই যে আমরা সোডিয়াম লিখি না, সোডিয়াম এনে, এনে কি লিখছি? 11 লিখছি তো। এনে 11 মানে 11টা কাকে বোঝাচ্ছে? এই প্রোটন সংখ্যাকে বোঝাচ্ছে, যে ওর কাছে 11টা পজিটিভ চার্জ বা প্রোটন আছে ওর নিউক্লিয়াসে। এবার তুমি বলবে স্যার এনে 11 লেখা থাকলেই তো আমরা তার আমরা কি করি? ইলেকট্রন বিন্যাস করি, তার আমরা এরকম ইলেকট্রন বিন্যাস করে দিই, তাই না? এই এনে 11 লেখা আছে, আমি বললাম এটা প্রোটন সংখ্যা, তো আমরা কি করি? ঠিক ওটাকে ইলেকট্রন সংখ্যা ধরি। তো একটা যখন পরমাণু, সে যখন পরমাণু আকারে আছে, তার মধ্যে যতগুলো প্রোটন আছে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে, ততগুলোই নেগেটিভ চার্জ থাকবে। ওকে, তো প্রথম কক্ষে 2টো ইলেকট্রন থাকে, তারপরে 8টা ইলেকট্রন থাকে, তারপরে লাস্ট কক্ষে 1টা ইলেকট্রন থাকে, মানে টোটাল 11টা ইলেকট্রন। তাহলে 11টা পজিটিভ চার্জকে 11টা নেগেটিভ চার্জ কি করবে? নিউট্রাল করে দেবে, প্রশমিত করে দেবে। তার মানে একটা পরমাণু হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল, ইলেকট্রিক্যালি নিউট্রাল। ওকে, একটা পরমাণু হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল, তড়িৎ নিরপেক্ষ কণা একটা পরমাণু। তার মধ্যে যতগুলো পজিটিভ চার্জ থাকে ততগুলো নেগেটিভ চার্জ থাকে। এবার এই পরমাণুটা যদি, হঠাৎ এক্সপোর্ট নিচ্ছে কেন? যাই হোক, দেখো এই পরমাণুটা যদি আমার ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হবে? ধরো এই পরমাণুটা একটা ইলেকট্রনকে ছেড়ে দিল, তো যখনই ও একটা ইলেকট্রনকে ছেড়ে দেবে,
আজকে শুধু বাধাই বাধা আসছে। দাঁড়াও, প্রিপেয়ারিং টু এক্সপোর্ট। দেখো, নর্মালি বোঝো যে একটা ইলেকট্রনকে যদি ছেড়ে দেয় তাহলে কতগুলো ইলেকট্রন থাকছে? 10টা ইলেকট্রন থাকছে। তাহলে নেগেটিভ চার্জ কটা থাকছে? 10টা। পজিটিভ চার্জ কটা আছে? 11টা। তাহলে ওভারঅল কোন চার্জটা বেশি থাকবে বলো দেখি? ওভারঅল কোন চার্জটা বেশি থাকবে? ওভারঅল পজিটিভ চার্জটা বেশি থাকবে। কারণ কি, একটা ইলেকট্রন এখানে নেই, একটা ইলেকট্রনও ছেড়ে দিয়েছে। তার মানে আমার নেগেটিভ চার্জ হয়ে গেল কটা? 10টা। তাহলে 10টা নেগেটিভ চার্জ এই 11টা পজিটিভ চার্জের মধ্যে থেকে 10টা পজিটিভ চার্জকে কি করবে? নিউট্রাল করে দেবে। বাট তারপরেও সোডিয়ামের কাছে একটা পজিটিভ চার্জ পড়ে থাকবে, একটা এক্সট্রা থাকছে। তার মানে ওভারঅল অ্যাটমটা কি হয়ে যাবে? একটা পজিটিভ হয়ে যাবে। তো সেই জন্যই দেখবে না, আমরা যখন দেখি যে সোডিয়াম একটা পরমাণু ছেড়ে দিচ্ছে তখন আমরা লিখি Na+। কেন প্লাস লিখলাম? তার কারণ হচ্ছে যে একটা ইলেকট্রন চলে যাওয়াতে ওভারঅল একটা প্রোটন অটোমেটিক্যালি বেড়ে গেল বা একটা পজিটিভ চার্জ বেড়ে গেল, সেই জন্য আমরা লিখছি Na+। তার মানে কোনো পরমাণু সে যদি ইলেকট্রনকে ছেড়ে দেয় তখনও সে আয়নে পরিণত হবে। সেমভাবে ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি দেখি? ক্লোরিন 17, মানে 17টা ওর কাছে পজিটিভ চার্জ আছে, তেমনি বাইরেও 17টা নেগেটিভ চার্জ আছে। এই ক্লোরিন বা কিছু অধাতু আছে, এরা কি করে? এরা ইলেকট্রন গ্রহণ করে। তো ক্লোরিন যদি এখন একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ক্লোরিনের কাছে নেগেটিভ চার্জ কতগুলো হয়ে গেল? 18টা। তার মানে এই 17টা ইলেকট্রন 17টা প্রোটনকে তো নিউট্রাল করে দিচ্ছিল, বাট তারপরেও একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যাচ্ছে, তাই তো? বা একটা এক্সট্রা নেগেটিভ চার্জ থেকে যাচ্ছে। তো আমি এটাকে কি লিখবো? Cl- লিখবো। কথাটা বুঝতে পারছো? মানে একটা পরমাণু সে যদি ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে তাহলেও সে আয়নে পরিণত হচ্ছে, সেটাকে বলছি পজিটিভলি চার্জ আয়ন। আর একটা পরমাণু সে যদি ইলেকট্রন গ্রহণ করছে তখন সে নেগেটিভ আয়নে পরিণত হচ্ছে। একটা জিনিস ভাবো, মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে আছে, যতটা ভালো আছে ততটাই খারাপ আছে। এবার বা তোমার চিন্তা ভাবনা নিয়ে ভাবো যে তোমার চিন্তা ভাবনায় পজিটিভ নেগেটিভ দুরকম চিন্তা ভাবনাই আছে, যেটা একে অপরকে ব্যালেন্স করে রেখেছে। এবার তুমি যদি পজিটিভ মানে তুমি যদি নেগেটিভ চিন্তা ভাবনাকে আরও নাও, ওকে, পজিটিভ নেগেটিভ দুটোই সমান আছে, এবার তুমি কি করছো? শুধু নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে যাচ্ছ, তাহলে তোমার মধ্যে কি হবে? নেগেটিভিটি বেড়ে যাবে। তো সেম জিনিসটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে বা এরকম অধাতুগুলোর ক্ষেত্রে। তারা কি করে? তারা ইলেকট্রন গ্রহণ করে তারা নেগেটিভ আয়নে পরিণত হয়। তো এই যে আয়ন বলছি না, এই আয়ন হচ্ছে দু রকমের। আয়ন হচ্ছে দু রকমের, একটাকে আমরা বলি ক্যাটায়ন, একটাকে আমরা বলি হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন কাকে বলবো? ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভলি চার্জ আয়ন, অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভলি চার্জ আয়ন। তো মনে রাখবো কি করে? তো একটা পরমাণু সে তো নিউট্রাল, তার মধ্যে প্রোটন আর ইলেকট্রন সমান আছে। এবার সে তার মধ্যে থেকে, মনে রাখবে, একটা পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন কেটে বেরিয়ে যাচ্ছে, তুমি এরকমভাবে মনে রাখবে যে কেটে বেরিয়ে গেলে ওটা ক্যাটায়ন হবে। তার মানে তার উল্টো কী হবে? যে একটা পরমাণু সে যদি ইলেকট্রন নিচ্ছে, নেগেটিভ জিনিস নিচ্ছে, তার মানে সেটা ক্যাটায়নের উল্টো কী হবে? অ্যানায়ন হবে। বোঝা গেল বিষয়টা? ক্যাটায়ন কি অ্যানায়ন কি বোঝা গেছে? হ্যাঁ, মানে যদি চার্জ হতো, মানে যদি পরমাণুগুলোর মধ্যে প্রোটন আর ইলেকট্রন যদি সমান না থাকতো, দেখা গেলো ইলেকট্রন বেশি থাকতো, তার মানে কি? তার মানে সেটা অনেকটা চার্জ পার্টিকেলের মতো বিহেভ করতো। সেক্ষেত্রে আমরা টক খেলেও খেতে পারতাম, কারণ সেই ক্ষেত্রে পদার্থের মধ্যে প্রচুর চার্জ পার্টিকেল জমা থাকতো। এবার যখনই আমরা হয়তো টাচ করলাম, সেই চার্জ পার্টিকেল আমার বডি হয়ে মাটিতে চলে যাচ্ছে, তখনই আমরা হালকা শক ফিল করতে পারি। বুঝতে পারলে জিনিসটা? বলো। হুম। 2 মাইনাস, তিনটে নিলে 3 মাইনাস, তিনটের বেশি নিতেও পারবে না। তেমনি একটা পরমাণু সে তিনটের বেশি ইলেকট্রন দিতেও পারবে না, ঠিক আছে? যেরকম অ্যালুমিনিয়াম, দেখবে আমরা কি লিখি? Al3+, কারণ অ্যালুমিনিয়াম তিনটে অবধি ইলেকট্রনকে ছাড়তে পারে। তো তিনটে ইলেকট্রনকে ছেড়ে দেয় বলে তিনটে পজিটিভিটি ওর মধ্যে বেড়ে গেল। তোমার মধ্যে পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই, দুটো ভাবনাই আছে। এবার তুমি যদি নেগেটিভ জিনিসকে ছেড়ে দাও তাহলে তোমার ভেতরে কি পড়ে থাকবে? পজিটিভিটি পড়ে থাকবে, তাই না? এটাই তো, এটাই হচ্ছে আয়নের কনসেপ্ট। হ্যাঁ,
এটার জন্য আমাদেরকে ইলেকট্রনটা বুঝতে হবে, মানে ইলেকট্রন বিন্যাস বুঝতে হবে। অ্যালুমিনিয়ামে অ্যাটমিক নম্বর হচ্ছে 13, তার মানে প্রথম কক্ষে 2টো থাকে, তারপরে কক্ষে 8টা থাকে, তারপরে এই যে লাস্ট কক্ষে থাকে 3টে। এবার প্রত্যেকটা পরমাণু কী চাই? স্টেবল হতে চাই। স্টেবল কি করে হবে? তো দেখা গেছে যারা স্টেবল পরমাণু, যেরকম হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তাই তো? তো হিলিয়ামকে বাদ দিয়ে বাকিগুলোর যদি দেখি, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন থাকে। তো বিজ্ঞানীরা হয়তো ভেবে দেখলো যে এটাই হয়তো তাদের ওই সেই মানে মানে তারা নিষ্ক্রিয় হওয়ার আসল কারণ। যে হিলিয়াম বাদে যদি আমি বাকিদের কথা বলি, মানে হিলিয়ামের ক্ষেত্রে কী হয়, ও লাস্ট কক্ষে 2টো ইলেকট্রন থাকে, তাতেই ও স্টেবল, ওটাকে বলে ডুপ্লেট ফুলফিল করা। আর বাকি যত অ্যাটম আছে তাদের কি হয়, তাদের অক্টেট ফুলফিল থাকে, মানে নিষ্ক্রিয় গ্যাসদের মধ্যে। এবার নিষ্ক্রিয় মানে ইনঅ্যাক্টিভ, ইনার্ট, ওরা কারোর সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে? তো প্রত্যেকটা পরমাণুই স্টেবল থাকতে চায়, কেউই বিক্রিয়া করতে চায় না। তো এই অ্যালুমিনিয়াম নর্মালি যখন দেখো 2 আর 3 মানে টোটাল 13টা ইলেকট্রন নিয়ে আছে না, তার মানে সে হচ্ছে আনস্টেবল, ও বিক্রিয়া করতে চায়, ও চায় ও লাস্ট কক্ষে যেন 8টা ইলেকট্রন আসুক। এবার অ্যালুমিনিয়ামকে যদি 8টা ইলেকট্রন লাস্ট কক্ষে বানাতে হয়, তাহলে কটা নিতে হবে? 5টা নিতে হবে তো। এবার এর নিউক্লিয়াসে তো পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জই তো অন্যের ইলেকট্রনকে, নেগেটিভ চার্জকে টানবে। তো নিউক্লিয়াসের অত ক্ষমতা নেই যে কারোর থেকে 5টা ইলেকট্রনকে টেনে নেবে। তার থেকে এর কাছে ইজি কি হবে? ইজি হবে হচ্ছে 3টে ইলেকট্রনকে ছেড়ে দেওয়া। তাহলে এই 3টে ইলেকট্রনকে যখন ও ছেড়ে দেবে না, এই 3টে ইলেকট্রনকে যখন ও ছেড়ে দেবে, তখন তো এই অরবিটটাই আর থাকছে না। দেখো তখন লাস্ট অরবিট কোনটা হচ্ছে? এটা হয়ে যাচ্ছে। আর এখানে তো 8টে ইলেকট্রন আছে, তার মানে অক্টেট ফুলফিল হয়ে গেল। বুঝতে পারলে? সেই জন্য 3টে ইলেকট্রন ছেড়ে দেয়। কথাটা ক্লিয়ার? ওকে, তো আমরা আয়ন কি জিনিস বুঝে গেছি, যে একটা পরমাণু, সেই পরমাণু থেকে যদি ইলেকট্রন চলে যায় তাহলে ক্যাটায়ন হবে, আর যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে অ্যানায়ন হবে। মুদ্রা কথা, পরমাণু যদি ইলেকট্রন ছাড়ে বা গ্রহণ করে তাহলে আয়নে পরিণত হবে। আমাদের আয়ন নিয়ে হচ্ছে কাজ। এবার দেখো এখানে কি হবে, প্লাজমা স্টেট কখন তৈরি হয়? আমি বললাম তোমাদের একটু আগে যে কঠিনকে হিট করলে তরল হবে, তরলকে হিট করলে গ্যাস হবে। এবার গ্যাসকে, বাষ্প নয় গ্যাসকে যখন আমি প্রচণ্ড হিট করব, বা গ্যাসকে যখন আমি তড়িৎ ক্ষেত্রে রাখবো, অর্থাৎ গ্যাসকে আমি এনার্জি দিচ্ছি, তখন কি হবে? তখন গ্যাসের পরমাণু থেকে ইলেকট্রন এনার্জিকে অ্যাবজর্ব করে ইলেকট্রন বাইরে বেরিয়ে যাবে। কথাটা বোঝো ভালো করে। এই প্লাজমা বলতে বোঝানো হয় আয়োনাইজড গ্যাসের একটা দশা। যেরকম আমাদের বাড়ি ঘরে দেখবে আগেকার দিনে কি টিউব ব্যবহার করা হতো বলো তো? গ্যাস টিউব দেখেছো তো নিশ্চয়ই সবাই, কারণ এখন তো এলইডি টিউব এসছে, বাট আগে ওই গোল গোল গ্যাস টিউব থাকতো, তাই না? হ্যাঁ, তার একদিকে ক্যাথোড থাকে, একদিকে অ্যানোড থাকে, আর ভেতরে গ্যাস ভরা থাকে। কি গ্যাস ভরা থাকে? মার্কারি ভেপার আর আর্গনের মিশ্রণ। এর ভেতরে ভরা থাকে। এবার আমি যখন ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলাম, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, ইলেকট্রিক্যাল এনার্জি যাবে। এখানে গ্যাসের কোটি কোটি অ্যাটম আছে, আমি একটা অ্যাটম নিয়ে বলছি। এই কেন্দ্রের নিউক্লিয়াস পজিটিভ চার্জ, বাইরে আছে ইলেকট্রন। যখনই তুমি এনার্জি দেবে না, এই কেন্দ্রে থেকে প্রোটন বাইরে বেরোতে পারবে না, কারণ কি নিউট্রন, প্রোটন বা বাকি যে প্রোটন আছে তারা একটা স্ট্রং ফোর্স দিয়ে বাউন্ড আছে, তাই এটা থেকে কেউ বেরোতে পারবে না। তাহলে বেরোবে কে? ইলেকট্রন যখনই এনার্জি পাবে, সে তারপরে একটু আউটার অরবিটে যাবে, আরও এনার্জি পেয়ে আরও একটু আউটার অরবিটে যাবে। এই করতে করতে এই পজিটিভ চার্জের আকর্ষণ থেকেও ছিটকে বাইরে বেরিয়ে যাবে, দিয়ে কী হবে? দিয়েও ফ্রি হয়ে যাবে, ফ্রি ইলেকট্রন হয়ে গেল। ঠিক আছে, দেখো বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে এই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে কিন্তু আনস্টেবল, কারণ ও যখন ঘরে ছিল, তার যে জায়গা সেখানে যখন ছিল তখন সে স্টেবল ছিল, বাইরে বেরিয়ে আনস্টেবল। তো সে স্টেবিলিটি পাওয়ার জন্য কী করবে? স্টেবিলিটি পাওয়ার জন্য আবার ঘরে ফিরবে। তাহলে একটা জিনিস ভাববে যে আমরা যখন কোথাও ঘুরতে যাই, ধরো তুমি দীঘা ঘুরতে গেছো, তাহলে যখন দীঘা ঘুরতে গেছো তখন এমনি এমনি নিশ্চয়ই ঘুরতে যেতে পারোনি, তোমাকে কিছু টাকা খরচা করতে হয়েছে। 500 টাকা খরচা করে তুমি দীঘা ঘুরতে গেছো। তেমনি দীঘাতে গিয়ে কি তুমি সারা জীবন থাকতে পারবে? ওখানে গিয়ে কিছুদিন ওখানকার পরিবেশে থাকার পরে তোমার মনে হবে না বাড়ি যাই, আর ভালো লাগবে না, ওখানে গিয়ে তুমি আনস্টেবল। তো স্টেবিলিটি পাওয়ার জন্য তুমি কি করবে? বাড়িতে আসবে তো। তাহলে যখন বাড়ি থেকে দীঘা গেলে 500 টাকা খরচা করতে হয়েছিল, সেমভাবে দীঘা থেকে বাস ধরে যখন তুমি বাড়ি আসবে তোমাকে 500 টাকা আবার খরচা করতে হবে, রাইট?
ঠিক সেম ভাবে এই ইলেকট্রনটা যেরকম এনার্জি অ্যাবজর্ব করে বাইরে বেরিয়েছিল, মানে এর কাছে এখন প্রচুর এনার্জি, ও যদি ঘরে ফিরতে চায় ওকে এনার্জি ছাড়তে হবে। তার কারণ এই যে কক্ষপথগুলো হচ্ছে একটা শক্তি স্তর, ফিক্সড, একটা ফিক্সড এনার্জি লেভেল। ধরো এই যে কক্ষপথটা, এটা একটা বলছে হচ্ছে একটা এনার্জি লেভেল, ধরো এর এনার্জি লেভেল হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। তো এই ইলেকট্রনটা যখন এখানে ছিল তখন ইলেকট্রনের কাছে 2 ইলেকট্রন ভোল্ট এনার্জি ছিল বলেই সে এখানে ছিল। যখনই তুমি সুইচ দিয়েছো ইলেকট্রন বেশি এনার্জি পেয়ে গেছে, ও ধরো দুই দুই ওর কাছে ছিল, ও পেয়ে গেছে আরও 6 ইলেকট্রন ভোল্ট পরিমাণ এনার্জি পেয়ে গেছে। তাহলে ওর এখানে থাকতে পারবে? পারবে না, তখন ও বাইরে বেরিয়ে যাবে। তেমনি ও বাইরে গিয়ে তো আবার আনস্টেবল, ওর কাছে এক্সট্রা এনার্জি আছে, তো তখন কি করতে হবে? ওকে ওকে এক্সট্রা সেই 6 ইলেকট্রন ভোল্ট এনার্জিটাকে ওকে ছাড়তে হবে, তবেই সে ঘরে ফিরতে পারবে। কারণ এটা হচ্ছে দুইয়ের ঘর, দুই এনার্জি যার কাছে থাকবে সেইখানে থাকবে। আমি এটা এক্সাম্পলের জন্য বলছি, ঠিক আছে? তো ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে বাইরে গেছিল, বাইরে গিয়ে সে আনস্টেবল, সে সঙ্গে সঙ্গে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সে এনার্জি ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকবে। এ যখন ঘরে ঢুকে গেল, এখানে কোটি কোটি অ্যাটম তো আছে, তার মধ্যে সেম ঘটনা ঘটছে। এ যখন ঘরে ঢুকছে তখন কোনো একটা অ্যাটম থেকে ইলেকট্রন আবার বেরোচ্ছে, সে যখন বাইরে গিয়ে বুঝতে পারলো আনস্টেবল, এনার্জি ছেড়ে দিয়ে আবার ঘরে ঢুকছে, তখন দেখা গেলো এখান থেকে আরেকটা ইলেকট্রন বেরোচ্ছে, সেও আনস্টেবল, সে ঘরে ঢুকে গেল এনার্জি ছেড়ে দিয়ে। তো এরা এই যে এনার্জিটা ছাড়ছে, বিশেষ করে এখানে কোন গ্যাস রাখা হয়েছে বললাম? মার্কারি ভেপার, তাই না? তো মার্কারি ভেপারের ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে বাইরে গিয়ে আনস্টেবল, ঘরে ফেরার সময় সে এনার্জি ছাড়লো, তো এই এনার্জিটা একটা তরঙ্গ রূপে বেরোচ্ছে। এই তরঙ্গটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউভি রে থাকে। মার্কারি ভেপারের ক্ষেত্রে এটা হচ্ছে ইউভি রে। এবার ইউভি লাইট আমরা খালি চোখে দেখতে পাই? দেখতে পাই না। তাহলে স্যার টিউবলাইট থেকে আলো কী করে বেরোচ্ছে? আলোটা আমরা কী করে দেখতে পাচ্ছি? তো টিউবলাইটে দেখবে একটা সাদা কোটিং থাকে। সাদা কোটিংটা কিসের? ওটাকে বলা হয় ফসফোর কোটিং। ফসফোর কোটিং, ফসফরাসের নয়। ফসফরাস যেরকম গ্লো করে, ঠিক এমন একটা মেটেরিয়াল তাকে এখানে লাগানোর ফলে সেই মেটেরিয়ালের উপরে যখন এই ইউভি লাইটটা পড়ছে সেটা হোয়াইট লাইটে কনভার্ট হয়ে যায়। ওকে, তখন সেটা হোয়াইট লাইটে কনভার্ট হয়ে যায়। কথাটা বুঝতে পারলে? তো এখানে যে কোটিংটা দেওয়া আছে সেটা হচ্ছে ফসফোর কোটিং। ওই ফসফোর কোটিং বলতে যেরকম জিঙ্ক সালফাইড হতে পারে, ঠিক আছে, এরকম আরও অনেক মেটেরিয়াল হয়, তো তার কোটিং দেওয়া থাকে, তার উপরে ইউভি লাইট পড়ে সে হোয়াইট লাইটে কনভার্ট হয়ে গেল। আমি কেন এতগুলো কথা বলছি? তার কারণ হচ্ছে যে কোনো প্লাজমা দশা সে গ্লো করে। অ্যাকচুয়ালি প্লাজমা দশাটা এখানে কি? প্লাজমা দশা মানে যে কোনো দশা, সলিড লিকুইড গ্যাসের মধ্যে কি থাকে? কণা থাকে। তো তো এখানে কি কণা আছে? এখানে দেখো, এই পরমাণু থেকে ইলেকট্রন বাইরে চলে গেলে পরমাণুটা কি হবে? পজিটিভলি চার্জ আয়ন হয়ে গেল, তাই তো? পজিটিভলি চার্জ আয়ন হয়ে গেল। আর এখানে কি আছে? আর পড়ে থাকলো মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন পড়ে থাকলো। তাহলে এই যে পজিটিভলি চার্জ আয়ন আর ফ্রি ইলেকট্রনের যে মিশ্রণ, কোথায় গেল? পজিটিভলি চার্জ আয়ন, কি হচ্ছে রে ভাই আজকে? ঠিক আছে, বুঝে গেছি। তাহলে পজিটিভলি চার্জ আয়ন আর ফ্রি ইলেকট্রনের যে মিশ্রণ এই টিউবলাইটের ভেতরে, এটাকেই বলছি আমরা কি? আয়োনাইজ দশা। অর্থাৎ এখানে কি ছিল? গ্যাসের কণা, গ্যাসের কণাকে আয়নিত করে দিয়েছি। তো আয়োনাইজড গ্যাসের কণার যে দশা, বা বলতে কি পারি যে পজিটিভলি চার্জ আয়ন আর ফ্রি ইলেকট্রনের যে দশা, তাকে আমরা বলবো প্লাজমা দশা। আর যে কোনো প্লাজমা দশা গ্লো করে। যেরকম সূর্যে, তুমি ভাবো সূর্যের মধ্যে কি আছে? গ্যাস আছে তো, হাইড্রোজেন, হিলিয়াম, এই ধরনের গ্যাস আছে তো। সূর্যের মধ্যে টেম্পারেচার কত? ভীষণ হাই। তো ওই ভীষণ হাই টেম্পারেচারে গ্যাসের কণাগুলো কি হয়ে যায়? আয়োনাইজড হয়ে যায়। তার ফলে সূর্য টোটালটাই, বা যে কোনো স্টার টোটালটাই গ্যাসের দশা নয়, কিন্তু ওটা একটা প্লাজমা দশা। তো যে কোনো স্টার গ্লো করছে, তো ওই জন্যই তো গ্লো করে। কথাটা বোঝা গেল? বলো। হ্যাঁ। হুম। হ্যাঁ, সেম অ্যাটমেই ঢোকে, ঠিক আছে, সাধারণত, ঠিক আছে।
সেম অ্যাটমে ঢুকবে। এবার হতে পারে অন্য অ্যাটমেও ঢুকে যেতে পারে, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, কারণ এখানে কোটি কোটি অ্যাটম আছে। এবার সেটাও অতটাও ইম্পর্টেন্ট নয়, কোয়েশ্চেনটা তুমি বিরাট লেভেলে করেছো, ঠিক আছে, ওটা সাধারণত সেম অ্যাটমে ঢুকবে। ওকে, মার্কারি ভেপার, ঠিক আছে, মার্কারির বাষ্প, মার্কারি মানে কি পারদ, পারদের বাষ্প, ঠিক আছে, আর তার সাথে ইনার্ট পরিবেশ, যাতে মার্কারি ভেপার অন্য কারোর সাথে বিক্রিয়া না করে সেজন্য ইনার্ট নিষ্ক্রিয় পরিবেশ বজায় রাখার জন্য আর্গন থাকে। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ, ইউভিটা কনভার্ট হয়ে যাচ্ছে হোয়াইট লাইটে। ইউভি লাইট বা এই যে সাদা আলো এগুলো সব তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, বা সূর্য থেকে যে তাপ আসছে আমরা খালি চোখে দেখতে পাই না, 7খানা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, আগের ওই প্রথম ক্লাসে বলেছিলাম মনে করো, তার মধ্যে একমাত্র হোয়াইট লাইটকেই আমরা দেখতে পাই, যেটা আলো, যেটা আমরা বলছি এখানে যে আলো পড়ে তোমাদের চোখে যাচ্ছে, এটাকে আমরা দেখতে পাই, বাকি কোনো রেডিয়েশনকে আমরা দেখতে পাই না। বুঝেছো? তো ইউভি লাইটকে কি করা হয়, হোয়াইট লাইটে কনভার্ট করার জন্য এখানে ফসফরের কোটিং থাকে। ক্লিয়ার? চলো এখন অনেক জিনিস আছে বলবো, দেখো তাহলে প্লাজমা ফার্স্ট আইডেন্টিফাই করেন ল্যাবরেটরিতে কে, উইলিয়াম ক্রুক। প্লাজমাটা কি দেখো লেখা আছে, ইট কনসিস্ট অফ সুপার এনার্জেটিক অ্যান্ড সুপার এক্সাইটেড পার্টিকেল। প্লাজমার মধ্যে সুপার এনার্জেটিক সুপার এক্সাইটেড পার্টিকেল আছে, ওকে, যারা হচ্ছে আয়োনাইজড গ্যাস। দেখো দিস পার্টিকেল আর ইন দ্য ফর্ম অফ আয়োনাইজড গ্যাস, মানে গ্যাস ছিল যারা আয়োনাইজড হয়ে গেছে, বা উল্টোভাবে বলতে পারি প্লাজমা ইজ এ মিক্সচার অফ ফ্রি ইলেকট্রন অ্যান্ড আয়ন, আয়ন আর ফ্রি ইলেকট্রনের মিশ্রণ, এটাও আমরা বলতে পারি। তো এই যে গ্যাস টিউব বললাম না, এটাকে বলা হয় ফ্লোরোসেন্ট টিউব। এই ফ্লোরোসেন্ট টিউব বা ওই গ্যাস টিউবের মধ্যে সেম দশাটা তৈরি হয়। নিয়ন সাইন বাল্ব হয়, তার মধ্যেও নিয়ন গ্যাস থাকে, যে নিয়ন গ্যাস প্লাজমা স্টেট তৈরি করে, ঠিক আছে। যে কোনো স্টার, ওকে, সান বা যে কোনো স্টার গ্লো করে কেন, বিকজ অফ দি প্রেজেন্স অফ প্লাজমা ইন দেম, প্লাজমা দশা থাকার জন্য, ঠিক আছে। প্লাজমা ইজ ক্রিয়েটেড ইন দ্য স্টার বিকজ অফ ভেরি হাই টেম্পারেচার, যেটা বললাম যে প্লাজমা দশা মানে গ্যাসকে আয়নিত করতে হবে, তার তার দুটো উপায়, হয় বেশি হিট দাও আর নাহলে পরে ইলেকট্রিক ফিল্ডে রাখো, মানে অ্যাটমকে এনার্জি দাও, তাহলে অ্যাটমের মধ্যে ইলেকট্রন এনার্জি পেয়ে বাইরে বেরোবে, ও বাইরে বেরিয়ে আনস্টেবল, তাই সে ঘরে ঢোকার সময় এনার্জি ছাড়বে, ওই যে এনার্জিটা ছাড়ছে তার জন্য আমরা গ্লোটা দেখতে পাই। ওকে, তো ওই যে আয়নের যে দশা, পজিটিভলি চার্জ আয়ন আর ওই যে ইলেকট্রন ফ্রি ইলেকট্রন, এটা মিলে যে দশা, তার মানে প্লাজমার মধ্যে কি কি কণা থাকে, আয়ন থাকে আর ফ্রি ইলেকট্রন থাকে। বোঝা গেল? বিং মোস্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টার ইনক্লুডিং দ্য সান, যেহেতু যত স্টার তার মধ্যে প্লাজমা দশা পাওয়া যায়, ঠিক আছে। তারপরে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে মোস্ট অ্যাবান্ডেন্ট স্টেট অফ ম্যাটার, ঠিক আছে, ফাউন্ড ইন ইউনিভার্স, পদার্থের কোন দশাটা ইউনিভার্সে সবচাইতে বেশি পরিমাণে পাওয়া যায়, অবশ্যই আনসার করবো কি আমরা, প্লাজমা। বুঝলাম না কি বললো, মেঘে মেঘে ঘর্ষণের ফলে অনেক সময়, হ্যাঁ, তাদের মধ্যে তো ঘর্ষণের ফলে ইলেকট্রন প্রোটনের আদান প্রদান হয়। এটার একটা ভালো এক্সাম্পল বলছি, দেখবে শীতকালে এখন ভালো বোঝা যাবে, চিরুনি মাথায় ঘষার পরে কাগজে ঠেকালে কেন অ্যাট্রাক্ট করে, কারণ যখন তুমি ঘর্ষণ করছো ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, কোথাও বেশি ইলেকট্রন যাচ্ছে, তো যার থেকে ইলেকট্রন চলে গেল তার মানে সে পজিটিভ চার্জ হয়ে গেল, যার মধ্যে ইলেকট্রন গেল সে নেগেটিভ চার্জ হয়ে গেল, তাই না? তো ঘর্ষণের জন্য চার্জের বিনিময় হয়। বোঝা গেল বিষয়টা? ওকে, এবার দেখো এখানে একটা পয়েন্ট ছিল যে
অ্যারোরা অস্ট্রালিস বা অ্যারোরা বরিয়ালিস, ঠিক আছে। মেরু মানে পোলার লাইট, মানে আমাদের যে যে পৃথিবীর এই যে পোলার রিজনের আকাশে কালারফুল লাইট দেখা যায়, এরকম কালারফুল লাইট দেখা যায়, এগুলোকে আমরা কি বলি, মেরুজ্যোতি বলি বাংলায়, মেরুজ্যোতি বা অ্যারোরা। এবার এগুলোকে দুটো নাম আছে, একটা হচ্ছে অ্যারোরা বরিয়ালিস, নর্থে অ্যারোরা বরিয়ালিস, নিচে হচ্ছে আন্টার্কটিকাতে অ্যারোরা, মানে এদিকে অস্ট্রেলিয়া নিচের দিকে আছে অ্যারোরা অস্ট্রালিস, ঠিক আছে। এই দু রকমের মেরুজ্যোতি দেখা যায়। এই মেরুজ্যোতি কেন দেখা যায়, পোলার লাইট কেন দেখা যায়, তার কারণ হচ্ছে ওই আকাশে প্লাজমা দশা তৈরি হয়। কিভাবে তৈরি হচ্ছে, তো আমরা জানি যে যে সূর্যের মধ্যে কন্টিনিউয়াসলি বিস্ফোরণ হয়, তাই না, সূর্যের মধ্যে কন্টিনিউয়াসলি বিস্ফোরণ হচ্ছে, সূর্য থেকে চার্জ পার্টিকেল চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে। তো কিছু চার্জ পার্টিকেলের স্রোত আমাদের পৃথিবীর দিকেও আসছে, ধরে নাও এখানে আছে পৃথিবী। এবার দেখো পৃথিবীর কেন্দ্রে কেন্দ্রে মোলটেন মেটাল আছে, যারা ঘুরছে, পৃথিবী ঘোরার সাথে সাথে তারা ঘুরছে। এবার এখানেও কিছু এই মোলটেন পার্টিকেলে এখানেও কিছু চার্জ পার্টিকেল আছে, তো তারা তো ঘুরছে। তো এই চার্জ পার্টিকেল ঘোরার জন্য, বা চার্জ পার্টিকেল ঘুরছে বা চলছে, মুভমেন্ট করছে, মানে অ্যাক্সেলারেট করছে, ত্বরণে আছে, ওটাই তো কারেন্ট। তাহলে যেহেতু কারেন্ট আছে, কারেন্টের একটা ম্যাগনেটিক ফিল্ডও আছে, মানে এই তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাঠায় না, এর চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো তেমনি এই আয়নগুলো ঘোরার জন্য পৃথিবীর ভেতরে একটা ইমাজিনারি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তো সেই ম্যাগনেটিক ফিল্ডটা ঠিক এরকম টাইপের থাকে। এরকম ম্যাগনেটিক ফিল্ড কার হয়, যে এরকম যদি কোনো একটা দণ্ড যদি চুম্বক হয়, তার মধ্যে এরকম ম্যাগনেটিক ফিল্ড দেখা যায়। তো সেখান থেকে বিজ্ঞানীরা ভাবলো যে তার মানে পৃথিবীর ভেতরে একটা বার ম্যাগনেট টাইপের তৈরি হচ্ছে, ইমাজিনারি। এবং যে ম্যাগনেটটা তৈরি হচ্ছে তার অ্যাকচুয়ালি ওপরে থাকে সাউথ পোল, নিচে থাকে নর্থ পোল, এটা ম্যাগনেটিক পোল। কিন্তু এটা কি, এটা অ্যাকচুয়ালি জিওগ্রাফিক নর্থ আর এটা জিওগ্রাফিক সাউথ। যাই হোক, তো পৃথিবীর ভেতরে একটা ইমাজিনারি বার ম্যাগনেট, বুঝতে পারলে সেটা কেন আছে। তো তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এই ম্যাগনেটিক ফিল্ডটা যে ক্ষেত্রটা তৈরি করেছে সেটাকে আমরা কি বলি, ম্যাগনেটোস্ফিয়ার বলি। এই ম্যাগনেটিক ফিল্ড কি করে, এই সূর্য থেকে যে চার্জ পার্টিকেল যাচ্ছে সেই চার্জ পার্টিকেল থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। এবার এই চার্জ পার্টিকেল গিয়ে এগুলোকে আরও বেশি ম্যাগনেটাইজ করে, যে কারণে এই ম্যাগনেটিক ফিল্ড কি হয়, এই চার্জ পার্টিকেলগুলোকে ঠিক বাইপাস করে দেয়, ঠিক আছে। কিছু প্রসেস আছে, বেন্ডিং হয় বা কিছু স্ট্রেচিংয়ের মাধ্যমে ওগুলোকে বাইপাস করে দেয়। তো যখনই ওদেরকে বাইপাস করে দিল, তারপরেও কি হয়, কিছু চার্জ পার্টিকেল আবার পৃথিবীতে ঘুরে আসে। কিভাবে ঘুরে আসছে, এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন তার চারিদিকে এরকম হেলিক্যাল শেপে ঘুরতে ঘুরতে ফিল্ড লাইন কোথায় এন্টার করছে, হয় নর্থ পোল নাহলে সাউথ পোলে এন্টার করছে, পোলার রিজিয়নে। এবার পোলার রিজিয়নের আকাশে তো এরকম বায়ুমণ্ডল আছে, তাই না, বায়ুমণ্ডল আছে। তো তাহলে এই চার্জ পার্টিকেলগুলো যখন আবার রিট্রেস ব্যাক করছে, রিটার্ন আসছে, তখন কি হচ্ছে, পোলার রিজিয়নের আকাশেই ঢুকছে, পোলার রিজিয়নের আকাশেই ঢুকছে। এবার এই আকাশগুলোতে বা এই আকাশেও তো নাইট্রোজেন অক্সিজেনের কণা আছে। তো সেই নাইট্রোজেন অক্সিজেনের কণাকে কি করবে, আয়োনাইজড করবে, তাই না। ওর মধ্যে থেকে ইলেকট্রনকে বাইরে বার করে দেবে, আর ইলেকট্রন বাইরে বেরিয়ে কী হবে, আবার ঘরে ঢুকবে, ঘরে ঢোকার সময় কী হবে, এনার্জি ছাড়বে, আর সেই এনার্জির জন্য আমরা এরকম আকাশে লাইট দেখতে পাই। বোঝা গেল। পৃথিবীর কেন্দ্রে কি আছে, মোলটেন মেটাল আছে। তো তো সেখানে তো অ্যাটমই আছে, তারা তো হাই এনার্জিতে আছে। তার মানে সেখানেও অ্যাটম থেকে ইলেকট্রন বাইরে বেরোচ্ছে, অর্থাৎ ওরা চার্জ পার্টিকেল। আর চার্জ পার্টিকেল ঘুরছে মানে, চার্জ পার্টিকেল মুভ করা মানে ওটাই কারেন্ট। তো চার্জ পার্টিকেল ঘুরছে মানে ওটা একটা কারেন্ট তৈরি করছে, আর কারেন্ট তৈরি হলে তার একটা ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয়। বলো আরেকজন কি। না, জিওগ্রাফিক নর্থ সাউথের থেকে হালকা টিল্টেড থাকে, একটা অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে। এক্স্যাক্টলি যেখানে জিওগ্রাফিক নর্থ আছে সেখানে ম্যাগনেটিক সাউথ থাকে না, একটু অ্যাঙ্গেলে থাকে। কথাটা বুঝলে। এবার বিষয় হচ্ছে যে তুমি কি বলছো, প্রশ্নটা আরেকবার বলো। হ্যাঁ,
দেখো, তুমি কোনোদিনও ভেবেছো যে তারের মধ্যে দিয়ে কারেন্ট কেন যায়? কারণ তারের মধ্যে আছে ইলেকট্রন। ইলেকট্রন কি? চার্জ পার্টিকেল। চার্জ পার্টিকেলের ফ্লোটাই হচ্ছে কারেন্ট। কথাটা বুঝলে? তো পৃথিবীর কেন্দ্রেও তো সেই চার্জ পার্টিকেলই তো আছে, কারণ পৃথিবীর কেন্দ্রে টেম্পারেচার প্রচুর বেশি। টেম্পারেচার বেশি হওয়া থেকে হবে অ্যাটম থেকে ইলেকট্রন বাইরে বেরোচ্ছে, তো ইলেকট্রনও চার্জ পার্টিকেল, আবার অ্যাটমটাও তো চার্জ পার্টিকেল হয়ে গেল না, পজিটিভলি চার্জ। এবার পৃথিবী ঘোরার সাথে সাথে তারাও তো মুভ করছে, ঘুরছে, তো তো ওটাই তো কারেন্ট। তাহলে কারেন্টের জন্য কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? তো তো সেই ম্যাগনেটিক ফিল্ডটাই তো এটা। তো তার জন্যই বিজ্ঞানীরা বলছে যে ভেতরে একটা বার ম্যাগনেট অ্যাজিউম করেছে, ঠিক আছে, ইমাজিনারি বার ম্যাগনেট। এরকম বার ম্যাগনেট রাখা নেই, বাট এই মানে ভেতরে যে মোল্টেন মেটাল আছে তারা যখন ঘুরছে, তারা ওটাই হচ্ছে কারেন্ট, যে কারণে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, যে কোনো তুমি যদি একটা দণ্ড চুম্বককে রাখো না, তো চুম্বকের একটা নর্থ পোল হয়, সাউথ পোল হয়। তো ফিল্ড লাইন, চুম্বকের যে বলরেখা, সেটা কি হয়, নর্থ থেকে তৈরি হয়ে সাউথে যায় বাইরের দিকে, আর ভেতরে কি হয়, ভেতরে সাউথ থেকে নর্থে আসে। তো ফিল্ড লাইন এরকম কি হয়, একটা বদ্ধ লুপ হয়। কথাটা বুঝেছো? তো তেমনি এরকমভাবে তৈরি হয়ে আবার এদিকেও গেছে। তো এরকম টাইপের ফিল্ড লাইন পাওয়া যাচ্ছে, তার মানে কি? তার মানে এটা নিশ্চয়ই একটা বার ম্যাগনেট, তাই না? তো সেই জন্য এরকম বার ম্যাগনেটের কথা বলা হচ্ছে। বুঝতে পেরেছো? এবার কেন এটা ম্যাগনেটের সাউথ পোল নর্থ পোল, এটা আমি ম্যাগনেটিজম চ্যাপ্টারে আরো ভালো করে বলবো তখন, এটা এখানকার টপিক নয়। তার কারণ আছে, আমরা পড়েছি না যে চুম্বক শলাকা বা কম্পাস, কম্পাস কি করে, কম্পাসের যে নর্থ পোল সে কোন দিকে পয়েন্ট করে? জিওগ্রাফিক নর্থের দিকে পয়েন্ট। সেটা জিওগ্রাফিক নর্থের দিকে পয়েন্ট করে। তাহলে দেখো, নর্থকে কোনোদিনও অ্যাট্রাক্ট করবে না রিপিল করবে? তাহলে তাহলে পারে নিশ্চয়ই এখানে নর্থ নেই, এখানে সাউথ আছে। কথাটা বুঝতে পারলে? তো এই জন্যই তো বিষয় হচ্ছে বোঝা গেল কি জিনিসটা? হুম। তার কারণ হচ্ছে চার্জ পার্টিকেল গিয়ে যখন ফিল্ড লাইনকে ধাক্কা দিচ্ছে, তো ফিল্ড লাইন চার্জ পার্টিকেলকে বাইপাস করে পাঠিয়ে দিচ্ছে, পৃথিবীর দিকে আসতে দিচ্ছে না। ঠিক আছে? তো এটা তো ছিল ইকুয়েটার রিজনে তো ঢুকতে পারছে না। এবার বাইপাস করে যখন পাঠাচ্ছে, এই ফিল্ড লাইন ভেঙে আবার নতুন করে এদিকে জোড়া লাগে। বুঝতে পেরেছো? যখনই জোড়া লাগছে তখন কিছু চার্জ পার্টিকেল কি হয়, এই বরাবর এরকম ঘুরতে 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 আবার, তাহলে দেখো, ম্যাগনেটিক এই যে ফিল্ড লাইনগুলো কোথায় ঢুকেছে, ইকুয়েটার রিজনে না পোলার রিজনে ঢুকেছে? তাহলে পোলার রিজনের আকাশেই তো যে গ্যাসের কণাগুলো আছে তাদেরকে তো আয়নাইজ করবে, তাই না? বুঝতে পেরেছো? দেখো, এটা হচ্ছে এটা স্যাটেলাইট থেকে দেখানো হচ্ছে যে পৃথিবীর আকাশে এরকম পোলার লাইট দেখা যায়। ঠিক আছে? ওকে, এটা স্পেস স্টেশন থেকে ছবিটা নেওয়া, ঠিক আছে, ভিডিওটা করা হয়েছে। এটা হচ্ছে পোলার রিজনের আকাশে এটা দেখা যাচ্ছে। ঠিক আছে? মেইনলি এটা হচ্ছে নর্দার্ন লাইট, ওকে, নর্থ পোলে। এর কারণটা এখানে দাঁড়াও, এখানে ভিডিও আছে, দেখো, এখানে দেখো। এই তো পৃথিবীর এরকম ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন, ওকে। সূর্য থেকে কি আসছে, চার্জ পার্টিকেল আসছে, চার্জ পার্টিকেল এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো, এটা ধরো এটা হচ্ছে চার্জ পার্টিকেলের স্রোত যাচ্ছে, ঠিক আছে। এবার পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে দেখো ইন্টারাকশন করবে। ম্যাগনেটিক ফিল্ডগুলো কি হবে, ওকে বাইপাস করার জন্য দেখো এরা বেন্ডিং বা স্ট্রেচিং এর মাধ্যমে ওদেরকে বাইপাস করবে। ঠিক আছে? এখানেও একটা প্রসেস চলে, বাট ওগুলো তোমাদের লাগবে না। তো তখনও কিছু চার্জ পার্টিকেল দেখো হেলিক্যাল শেপে ঘুরতে ঘুরতে পোলার রিজনে ঢোকে। আবার এই ফিল্ড লাইনগুলো যখন মার্জ করছে, তখন আবার কিছু চার্জ পার্টিকেল ব্যাক করে আসবে, পোলার রিজনেই ঢুকবে। বুঝতে পারলে? সেই জন্য আমরা পোলার রিজনের আকাশেই এই লাইট দেখতে পাই। ক্লিয়ার হলো বিষয়টা? নেক্সট আমরা দেখবো হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। ঠিক আছে? এটা হচ্ছে পদার্থের পঞ্চম দশা। ঠিক আছে? ফিফথ স্টেট অফ ম্যাটার। ঠিক আছে? ফিফথ স্টেট অফ ম্যাটার। একটু বসে যাও, আর একটু টাইম লাগবে, 10 মিনিট লাগবে, বসো। দেখো, বোস আইনস্টাইন কনডেনসেট হচ্ছে পদার্থের পঞ্চম দশা। এটা কিভাবে তৈরি হয়? এই দশাটাকে প্রথম প্রেডিক্ট করেছিল 1920 সালে ইন্ডিয়ান সায়েন্টিস্ট সত্যেন্দ্রনাথ বোস। জাস্ট প্রেডিক্ট করেছিল, ঠিক আছে, কিছু ক্যালকুলেশন করেছিল।
সেই ক্যালকুলেশন যখন ইন্ডিয়ান জার্নাল দেখে পাঠানো হয়, বা অনেক সেই টাইমে যারা মহারথী ছিল, বাট তারা সবাই রিফিউজ, মানে পাত্তা দেয়নি আর কি এক কথায়। তো তখন কি করে, তখন উনি ওটাকে আইনস্টাইনের কাছে পাঠান। আইনস্টাইন তখন ফার্দার কিছু আরও ক্যালকুলেশন করেন, তখন ওটাকে এই স্টেটটা হতে পারে এরকম প্রেডিকশন করেছিলেন, মানে আইনস্টাইন ওর গুরুত্বটা দিয়েছিল। বাট সেই সময় স্টেটটা কিন্তু অ্যাচিভ করা যায়নি, কারণ কি এই স্টেটটা অ্যাচিভ করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে একটা এক্সট্রিম কন্ডিশনে যেতে হবে, এক্সট্রিম লো টেম্পারেচারে যেতে হবে। কীরকম বিষয়টা দেখো, আমরা দেখলাম পদার্থ কঠিন ছিল, কঠিনকে হিট করলে তরল, তরলকে হিট করলে গ্যাস, গ্যাসকে হিট করলে কি হচ্ছে প্লাজমা, ঠিক। এবার আমরা নেব হচ্ছে গ্যাস। কি গ্যাস নেব, যে গ্যাসটা নেব তার নাম হচ্ছে বোসন গ্যাস। ওকে, যে গ্যাসটা নেব তার নাম হচ্ছে বোসন গ্যাস। বোসন গ্যাস কি, তো বোসন গ্যাস হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস, উনি কিছু স্ট্যাটিস্টিক দিয়েছিলেন, বোস স্ট্যাটিস্টিক বলা হয় সেটাকে, ঠিক আছে। সেই বোসন স্ট্যাটিস্টিককে যারা ফলো করে যে গ্যাস, তাদেরকে বলা হয় বোসন গ্যাস। এবার আমরা অত কঠিন জিনিস বুঝবো না। তো একটা হচ্ছে বোসন পার্টিকেল হয়, আরেকটা হয় ফার্মিয়ন পার্টিকেল। এই বোসন পার্টিকেল বা কোন গ্যাস বোসন গ্যাসের মতো সেটা আমি কি করে বুঝবো, তো যে গ্যাসের ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল একটা ইভেন নাম্বার হবে, একটা জড় সংখ্যা হবে, মানে সরি, হ্যাঁ জড় সংখ্যা হবে, মানে ইভেন নাম্বার, ঠিক আছে। জোড় সংখ্যা, জড় সংখ্যা বলছি, জোড় সংখ্যা হবে, ঠিক আছে, তাকে আমরা বলবো হচ্ছে ইভেন নাম্বার। যেরকম হচ্ছে হিলিয়াম 2 4, এর মধ্যে কি দুটো প্রোটন আছে, দুটো প্রোটন আছে মানে কি দুটো ইলেকট্রন আছে, আর এই 4 কি, 4 হচ্ছে মাস নাম্বার, এর মধ্যে মাস নাম্বার মানে নিউট্রন আর প্রোটনের যোগফল। তো দুটো যদি প্রোটন থাকে নিশ্চয়ই দুটো নিউট্রন থাকবে, তার মানে দুটো নিউট্রন আছে। তো যোগফলটা কত হচ্ছে 6, 6 তো 6 কি, 6 একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। তার মানে হিলিয়াম 2 4 যেটা, এটা একটা বোসন গ্যাস। ওকে, এরকম রুবিডিয়ামের একটা অ্যাটম আছে, সোডিয়ামেরও এরকম আইসোটোপ আছে, যারা কিন্তু বোসন গ্যাসের মতো বিহেভ করে। তো আমাকে এই বোসন গ্যাস নিতে হবে, তা আবার কেমন নিতে হবে, ভেরি লো ডেন্সিটি। কতটা লো ডেন্সিটি, নর্মাল বায়ুর যা ঘনত্ব তার 1,00,000 ভাগের 1 ভাগ ঘন হতে হবে। বায়ুতে এমনি কম ঘন, তার থেকেও যদি আমি আবার 1,00,000 ভাগের 1 ভাগ ঘন নিই, মানে অনেকটাই কম ঘন। তো এতটা লো ডেন্সিটির বোসন গ্যাসকে যখন আমি ঠান্ডা করব, কতটা ঠান্ডা, ওই যে -273 বলেছিলাম না, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, সেই অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের কাছাকাছি বা -273-এর কাছাকাছি যখন নিয়ে যাব, তখন ওরা একটা দশায় এক্সিস্ট করবে বা একটা দশা তৈরি করবে, যেটাকে বলি আমরা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। আরও ভালো করে বলছি শোনো, কি লেখা আছে, কুলিং এ গ্যাস অফ এক্সট্রিমলি লো ডেন্সিটি। ওকে, এই গ্যাসটা বোসন গ্যাস হতে হবে। এক্সট্রিমলি লো ডেন্সিটি মানে এটা এটা লেখা আছে, হ্যাঁ, নর্মাল বায়ুর ঘনত্বের 1,00,000 ভাগে 1 ভাগ। তাকে কতটা ঠান্ডা করতে হবে, সুপার লো টেম্পারেচার। সুপার লো টেম্পারেচার মানে ওই অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের কাছাকাছি, মানে ওই -273.15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবার তুমি বলতে পারো স্যার গ্যাসকে ঠান্ডা করলে তো তরল হবে, তাই না? গ্যাসকে ঠান্ডা করলে তো স্যার তরল হবে। তরল, দেখো গ্যাসকে ঠান্ডা করছি মানে কি, কণাগুলোকে কাছাকাছি আনছি, কণাগুলোর মধ্যে কলিশন হবে। যখন 3টে কণা একসাথে কোলাইড করবে তখনই সে তরল হবে, বোঝা গেল? যখন 3টে কণা একসাথে কোলাইড করবে তখনই তরল হবে। এবার 3টে কণা একসাথে কলিশন যাতে না হয় তার জন্য কি করতে হবে, তার জন্য হচ্ছে ভেরি লো ডেন্সিটি। নর্মাল বায়ুর যে ঘনত্ব তার 1,00,000-ভাগের 1 ভাগ ঘন নেওয়া হয়েছে। তাতে কি হবে, যখন আমি ওই বোসন গ্যাসকে ঠান্ডা করব, 3টে বডি বা 3টে কণা একসাথে কলিশন হবে না, তার ফলে ও তরল স্টেটে যাবে না, বোঝা গেল? এবার এই কণাগুলোর, যাদেরকে আজকে আমরা কণা বলছি, এই কণাগুলোর সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে, এগুলো পরে গিয়ে আমরা পড়বো, ঠিক আছে, ডি ব্রগলির থিওরি, এগুলো সব আমরা পরে পড়বো। তো কণার সাথে যে অ্যাসোসিয়েটেড ওয়েভ, সেই ওয়েভগুলো কি হয়, টেম্পারেচার কমাচ্ছি, কণাগুলো ছোটাছুটি, গতি কমবে, মানে গতির সাথে যুক্ত হচ্ছে ভরবেগ। ভরবেগ, বেগ কমে গেলে ভরবেগ কমে যাবে, ভরবেগ কমে গেলে ওই কণাগুলোর সাথে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ লেন্থ আছে, তরঙ্গ দৈর্ঘ্য, সেটা বাড়বে। বাড়তে বাড়তে প্রত্যেকটা কণা একই এনার্জি স্টেটে চলে আসবে এবং তারা একসাথে মার্জ করে যাবে, মনে হবে যেন একটা সুপার অ্যাটম তৈরি করেছে, বোঝা গেল? তাদেরকে তুমি আর আলাদা করতে পারবে না, ডিস্টিংগুইশ করতে পারবে না। ঠিক এরকম টাইপের যে দশা, তাকে বলা হয় বোস আইনস্টাইন কনডেনসেট। এই দশা খালি চোখে দেখা যায় না, বা তোমাকে আমি ডেলি লাইফ দুটো এক্সাম্পলও বলতে পারবো না। তাহলে বুঝলাম কি, বোসন গ্যাস নেব এক্সট্রিমলি লো ডেন্সিটি, তাকে ঠান্ডা করতে থাকবো, একদম এক্সট্রিমলি
যে লো টেম্পারেচার বা সুপার লো টেম্পারেচার -273-এর কাছাকাছি যখনই নিয়ে যাব তখনই গ্যাসের কণাগুলো কী হবে, এতটাই কাছাকাছি চলে আসবে বা ওরা নিজেদের আইডেন্টিটি হারিয়ে ফেলবে বলতে পারো, ঠিক আছে, যে ওরা মার্জ হয়ে গিয়ে একটা সুপার অ্যাটমের মতো বানাবে। কথাটা বোঝা গেল না গেল না? এই তো গ্যাসের অ্যাটম, ঠিক আছে, টেম্পারেচার কমানো হবে তো তো গ্যাসের অ্যাটমের সাথে অ্যাসোসিয়েটেড যে ওয়েভগুলো আছে ওয়েভগুলো বাড়তে থাকবে। একদম খুব সুন্দরভাবে এটা দেখানো আছে মডেলটা। টেম্পারেচার কমানো হচ্ছে, একটু একটু করে টেম্পারেচার কমছে, আর দেখো কণাগুলোর সাথে ওয়েভ, যেটা ওয়েভটা বাড়ছে, ওয়েভ লেন্থটা বাড়ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, কারণ ওর মোমেন্টাম কমছে বলে ওয়েভ লেন্থ বাড়ছে। এই করতে করতে একটা টাইমে এসে দেখো ওরা মার্জ হয়ে যাবে, ওদেরকে তুমি আর আলাদা করতে পারবে না। এখন তো কণাগুলোকে তাও আলাদা করতে পারছো, কিন্তু যখন ওরা মার্জ হয়ে যাবে তখন আর ওরা একই এনার্জি স্টেটে চলে আসবে বা একই কোয়ান্টাম স্টেটে চলে আসবে বলতে পারো, ঠিক আছে, একদম ওই ভেরি লো টেম্পারেচারে। এইরকম টাইপের একটা দশা হচ্ছে বোস-আইনস্টাইন কনডেনসেট। এটা খালি চোখে দেখা যায় না, এই দশা অনেক পরে গিয়ে অ্যাচিভ হয়েছে, ঠিক আছে, অনেক পরে গিয়ে অ্যাচিভ হয়েছে বলতে এখানে দেখো তিনজন বিজ্ঞানীর নাম লেখা আছে, তো তার মধ্যে এই যে কর্নেল আর হচ্ছে ওয়েমেন, এই দুজন সবার প্রথমে রুবিডিয়াম অ্যাটমকে নিয়ে এই দশাটা অ্যাচিভ করেছিল, ঠিক আছে। আর এই যে কেটারলি বলে যে বিজ্ঞানীটা, ইনি পরে সোডিয়াম অ্যাটমকে নিয়ে দশাটা ও পরে অ্যাচিভ করে, ঠিক আছে, 2005 সাল বা কিছু একটা হবে, সাল টাল কিচ্ছু লাগবে না, শুধু এখান থেকে ওই একটাই জিনিস লাগবে, এই সায়েন্টিস্টগুলোর নাম সত্যেন্দ্রনাথ বোস আর আইনস্টাইন। ওকে, এটা পদার্থের ফিফথ স্টেট, আর কারা কারা অ্যাচিভ করেছে এই নামগুলো যেহেতু এনসিইআরটিতে দেওয়া আছে তাই একটু পড়ে রাখবে, আর কিচ্ছু পড়ার দরকার নেই। বোঝা গেছে পুরো বিষয়টা?